আসসালামু আলাইকুম। পড়ছি গল্প প্রেম সন্ধিক্ষণ, লিখেছেন সাইদা মুন। পর্ব 18। এই মিয়া, দেখে তো ভদ্রলোক মনে হয়, কিন্তু স্বভাব এমন চোরের মতো কেন? ফারিন কথাটা বলা শেষ হতেই পাশ থেকে তাহিয়া খুশিতে বলে উঠল, আরে রিশাদ ভাইয়া তুমি! রিশাদ এতক্ষণ তীক্ষ্ণ চোখে ফারিনের দিকে তাকিয়েছিল। পাশ থেকে তাহিয়ার কণ্ঠ শুনে মুখের কোণে আলতো এক হাসি ফুটে উঠল। তাহিয়া দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিশাদের সামনে দাঁড়ায়। রিশাদ তার মাথায় হাত বুলিয়ে মুচকে এসে বলল, পিচ্চি, কেমন আছিস? তাহিয়া কিছু বলার আগেই ফারিন কোমরে হাত রেখে রাগী স্বরে বলে উঠল, তাহিয়া, এই চোর তোর পরিচিত? চোর শব্দটা রিশাদের কানে যেতেই মুখের ভাব পাল্টে গেল। স্পষ্ট অপমানবোধের ছাপ তার চোখে ভেসে উঠল। কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, হেই মিস পকর পকর, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আই এম নট চোর, আই এম রিশাদ আহমেদ। ফারিন মুখ বাঁকিয়ে বলল, নাম যাই হোক, কাজকর্ম দেখে যে কেউ বলবে চোর। বলা নেই কওয়া নেই, ছোচার মতো আমার বার্গার নিয়ে নেয়, আবার বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হেই, মাইন্ড ইউর হাত। রিশাদ এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সামান্য এক বার্গারের জন্য এত কথার ঝড়! আগে জানলে জীবনে এমনটা করতো না। একটা ছোট ভুলেই চোর, ছোচা, কত আজাইরা নাম গায়ে এসে পড়ল। রাগে কপালের রগ টনটনি উঠল। গলা একটু ভারী করে বলল, অভদ্র মহিলা, চুপ করো। আমি ভেবেছিলাম ওটা তাহিয়ার, তাই তুলেছিলাম। আগে জানলে এমন খন্নাস মহিলার জিনিসে চোখও দিতাম না। তাদের কথার লড়াই ক্রমে বেড়েই যাচ্ছে দেখে তাহিয়া তড়িঘড়ি করে ফারিনের মুখ চেপে ধরে বলল, ভাই এসব বাদ দাও, আগে বলো তুমি এখানে যে? রিশাদ হাতে থাকা প্যাকেট দুটির একটি তাহিয়ার দিকে বাড়িয়ে দেয়। তাহিয়া খুশি মনে তা নিয়ে নিল। সে জানে এর ভেতরে আছে তার প্রিয় চকলেট, ক্যান্ডি, আরও মজা। আনন্দে চোখ জ্বলে উঠল। পরক্ষণেই সে রিশাদকে জড়িয়ে ধরল। রিশাদও স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিল, যেন সে ছোট্টবেলার মতোই আদরে ভরিয়ে দিচ্ছে। তালহা আর তার চাচাদের পর যদি আর কেউ তাহিয়াকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে হলো রিশাদ। ছোটবেলা থেকে তাদের পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক তার। তালহা যেমন ভাইয়ের মতো আগলে রাখে, রিশাদও তেমনই, বরং একটু বেশি আদর দিয়ে রাখে। তালহা যখনই চকলেট বা আইসক্রিম জাতীয় খাবার খেতে মানা করে, তখনই রিশাদ গোপনে তা কিনে এনে হাসি মুখে বলে, চল, কাউকে বলবি না। তালহা কঠোর হলে রিশাদ শান্ত থেকেছে। রিশাদের নিজের কোনো ভাই বোন নেই, বাবা মার একমাত্র সন্তান সে। তাই তাহিয়ার মধ্যেই যেন নিজের ছোট বোনের সমস্ত মায়া, ভালোবাসা আর দায়িত্ববোধ উজাড় করে দেয়। আগে তো বেশিরভাগ সময় তালহাদের বাড়ি থাকতো, এখন কাজের চাপে আসাও হয় না। পাশ থেকে মেহরিন চুপচাপ সবটা দেখছিল। রিশাদের চোখে মুখে এক ধরনের আন্তরিক কোমলতা, যা সে আগেও দেখেছে। প্রথম দেখাতেই চিনে ফেলেছে। সেদিন তালহার সঙ্গে যে তিনজন ছিল, রিশাদও তাদের একজন, কিন্তু সেই ঘটনার পর থেকে আর কাউকে দেখা হয়নি। এরই মাঝে তালহা ক্যান্টিনের দরজায় পা রাখল। মেহরিনের চোখ স্বয়ংক্রিয়ভাবে তার দিকে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠল। পরিপাটি মানুষটা আজ যেন এলোমেলো হয়ে গেছে। টাই গলায় ঢিল হয়ে ঝুলছে, কোটের নিচে শার্টের একপাশ ইন করা নেই, চোখ দুটো লালচে, ক্লান্ত। লোকটা ঠিক আছে তো? মনে মনে প্রশ্ন জাগলো মেহরিনের। এই ভাবনার মধ্যেই হঠাৎ তার চোখের সামনে কেউ ব্যাগ নাড়ায়। চমকে পাশে তাকিয়ে দেখে রিশাদ। মেহরিনের দৃষ্টি তালহার দিকে ছিল। সেটা খেয়াল করেই রিশাদ ঠোঁটে এক দুষ্ট হাসি এনে বলল, আরে মানে আপু, কোথায় হারিয়ে গেলে? ওসব পরেও দেখা যাবে, আগে এটা ধরো, তোমার জন্য। তার দুষ্টমি ভরা সুরে মেহরিন কিছুটা লজ্জা পেল। এক ঝলক তাকায় তালহার দিকে, সেও তার দিকে তাকিয়ে আছে, তবে চোখ মুখ কেমন ক্লান্ত দেখাচ্ছে। আবার চোখ ফেরায় রিশাদের দিকে, দ্রুত কণ্ঠে বলল, না না ভাইয়া, এসবের দরকার নেই। তার কথায় রিশাদের কপাল কুঁচকে গেল। চোখে মুখে একরকম গাম্ভীর্য এনে দৃঢ় স্বরে বলল, আলবৎ দরকার আছে। বড় ভাই কিছু দিলে ছোট বোনদের বিনা বাক্যে তা নিতে হয়। কথাটা শুনে মেরিন থমকে গেল। বড় ভাই শব্দ দুটো যেন অজান্তে হৃদয়ের কোথাও একটুখানি কাঁপন তুলল। ঠোঁটের কোণ দিয়ে ফিসফিসিয়ে উঠল, বড় ভাই। কিন্তু সে যতই নিচু স্বরে বলুক, পাশে থাকা কেউই সেই শব্দগুলো মিস করেনি। সবাই শুনেছে। রিশাদ হালকা হেসে ব্যাগটা মেহরিনের হাতে গুজে দিয়ে বলল, ইয়েস, আমি তোমার বড় ভাই। এতে কোনো সমস্যা আছে নাকি? মেহরিন দ্রুত মাথা নাড়ে না বোঝাতে, তবে মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। রিশাদ আর চোখে তালহার দিকে তাকালো। চোখের ইশারায় কিছু জানতে চাইতেই তালহা নিঃশব্দে চোখ বুজে আবার খুলল, স্পষ্ট সম্মতি জানালো। অনুমতি পেয়ে রিশাদ মেহরিনের মাথায় হাত রেখে আদরে স্বরে বলল, সেদিন তোমার কথা শুনে আমার মা বাবা একেবারে পাগল হয়ে গিয়েছিল তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে। আমিও চেয়েছিলাম তোমাকে নিজের কাছে রাখতে। আমার মা বাবার মেয়ের স্বপ্নটা পূরণ হতো, আর আমিও পেতাম একটা বোন। কিন্তু কথার মাঝেই তার চোখ ঘুরে গেল তালহার দিকে। মুখে একটা কড়া হাসি এনে বলল, শালা দিলই না। যাই হোক, ভাইয়াকে মনে রাখবা, কোনো প্রয়োজনে ভাইয়াকে ডাকতে ভুলো না।
মেহরিনের চোখে তখন অশ্রুর ঝিলিক। মনে হচ্ছে পৃথিবীটা হঠাৎ একটু বেশি আপন হয়ে গেছে। যে মেয়ের এক দাদি ছাড়া পাশে কেউ ছিল না, আজ সে যেন একসাথে পেয়ে গেল এতজন স্নেহময় মানুষ। রিশাদের হাতের স্পর্শে বুকের ভেতরটা কেমন উষ্ণ হয়ে উঠল। অনুভব হচ্ছে খুব আপন কারো ছায়াতলে আছে সে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নিঃশব্দ পানি। সে মাথা নেড়ে নরম গলায় বলল, অবশ্যই ভাইয়া। পাশ থেকে তাহিয়া গাল ফুলিয়ে বলল, ও, তোমার ছোট বোন নেই বুঝি? আমি বুঝি ফাও? হুম? তাহিয়ার গাল ফোলানো মুখ দেখে রিশাদ সহ সবাই মুচকি হাসল। রিশাদ হেসে তার চুল টেনে বলল, তুই হলি বুড়ি, আমার বড় আপা। তাদের হাসি ঠাট্টার মাঝেই তালহা ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল, চলো সবাই উঠো, বাসায় যেতে হবে। বলেই সে কাউন্টারের দিকে এগিয়ে গেল বিল মেটাতে। এদিকে রাফি এগিয়ে এসে রিশাদের সঙ্গে হাত মেলালো। দুজনের মধ্যে টুকটাক পরিচয় হয়ে গেল, কিন্তু এক কোণে বসে থাকা ফারিন তখনও ভ্রু কুচকে তাকিয়ে আছে রিশাদের দিকে। তার এমন তীক্ষ্ণ দৃষ্টি রিশাদ আর চোখে বহুবারই টের পেয়েছে। অবশেষে কৌতূহল চেপে রাখতে না পেরে সে নিচু স্বরে তাহিয়ার কানে কানে প্রশ্ন করল, এই পেঁচিমুখী মেয়েটা কে রে? ফারিনের নামের বদলে পেঁচিমুখী শব্দটা শুনেই তাহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। ওদিকে তাদের নিজের দিকে তাকিয়ে হাসতে দেখে ফারিন আরও রেগে কটমট চোখে তাকালো। বুঝে গেছে তাকে নিয়েই মজা চলছে। রাগে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। কানে কানে বদনাম করলে মুখে ঠুসা ফুটে। রিশাদ ঠান্ডা সুরে জবাব দিল, বড়দের সঙ্গে ঝগড়া করলে গলায় ঠুসা ফুটে। ফারিন ভান করা বিস্ময়ের চোখ বড় বড় করে বলল, এ, আপনি বড়? আমি তো ভেবেছিলাম আমাদের বয়সী। রিশাদ চোখ পিটপিট করে বলল, চোখের জায়গায় কান দিয়ে দেখলে তো নিজের বয়সেই দেখবা। ভণ্ডামি বাদ দাও, পড়ালেখায় মন দাও পিচ্ছি। ওপস, মিস ভণ্ড। ফারিন মুখ বাঁকিয়ে ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, এক ভণ্ড আর এক ভণ্ডকেই চিনে। বলেই ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর তাহিয়াদের বিদায় জানিয়ে রিশাদের কাছে এসে এক চুল থেমে পিঁচ মেরে বলল, এতদিন ভাবতাম ভণ্ড আমরাই, এখন দেখি আমাদের থেকেও বড় ভণ্ড ছিল আমাদের আগের জেনারেশনে। ভণ্ডামি বাদ দিন, নিজের দিকে নজর দিন। দিনকে দিন বুড়ো বেড়া হচ্ছেন। বাচ্চা কাচ্চা সামলানোর বয়সে ভণ্ডামি মানায় না, আঙ্কেল। শেষের লাইনটা এমন টান দিয়েছে যে আশেপাশে সবাই মিটিমিটি হেসে উঠল। রিশাদ গম্ভীর মুখে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। তার মতো ইয়াং ছেলেকে কিনা শেষমেশ আঙ্কেল বলল, ছি! ভাবতেই নাক মুখ কুচকে ফেলল রিশাদ। তাহিয়া হাসি থামিয়ে বলল, ভাইয়া, ওর কথায় কিছু মনে করো না। মেয়েটা একটু বেশি দুষ্ট, তবে মনটা একদম ভালো। ফাইসলামি করে বলেছে, সিরিয়াস নিও না। রিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, মন ভালো, মুখ চালু। এর মধ্যে তালহা চলে আসতেই সবাই গাড়ির দিকে এগিয়ে গেল। রাফি তখনই বিদায় নিয়ে চলে গেছে। তালহার নাকি মাথা ব্যথা, তাই সে পেছনের সিটে বসেছে। গাড়ি চালাবে রিশাদ। সেটা দেখে তাহিয়া তড়িঘড়ি করে সামনের সিটে গিয়ে বসে পড়ল। তাকে সামনে বসতে দেখে মেহেরিন তাকাতেই তাহিয়া দুষ্ট হাসিতে মেতে উঠল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে ইচ্ছে করে মেহেরিনকে তালহার পাশে বসিয়েছে। মেহেরিন রাগের চোখে একবার তাকালেও ভেতরে ভেতরে মনটা কেমন যেন আনন্দে ভরে উঠল। ভালোবাসার মানুষের কাছাকাছি থাকতে তো সবাই চায়, আর সে তো আরও বেশি করে চায়। চোখে মুখে লুকানো খুশির ছাপ স্পষ্ট ফুটে উঠল। মেহরিন গাড়িতে উঠতেই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে কেউ নাম ধরে ডাকলো তাকে। কণ্ঠটা চিনে সে দাঁড়িয়ে পড়ল। বাকিরাও ঘুরে তাকায়, দেখে তাহসান ডাকছে। তাহসানকে দেখা মাত্রই তালহা বিরক্তিতে ঠোঁট কামড়ে নিচু গলায় চ শব্দ করে উঠল। তাহসান এগিয়ে এসে প্রথমে রিশাদের সঙ্গে সৌজন্য বিনিময় করলো। দু একটা কথা বলেই সোজা মেহরিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে সে চেনা আত্মবিশ্বাসী ভঙ্গি, ঠোঁটে একটুখানি হালকা হাসি। তোমার কাছে ইংলিশ শিটটা আছে না? মেহরিন এক মুহূর্ত ভেবে মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, আছে। তাহসান ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল, ওটা দাও তো, কালকে টেস্টের প্রশ্ন বানাতে হবে। আমি ডকুমেন্ট করে রেখেছিলাম, হারিয়ে গেছে। তার কণ্ঠে কোনো কড়া ভাব নেই, বরং এক ধরনের নম্রতা, কিন্তু পাশে বসা তালহার মুখে এখনও চাপা বিরক্তির রেখা টের পাওয়া গেল। মেহরিন মাথা নাড়িয়ে ব্যাগ খুলে খুঁজতে লাগলো বই খাতার ভাঁজে শিশিরটা। তাহসান মুচকি এসে তাকিয়ে আছে তার দিকে। চোখে যেন এক অদৃশ্য প্রশান্তি, একরকম তৃপ্তি, যেন শুধু তাকিয়েই স্বস্তি পাচ্ছে। আর অন্যদিকে তালহার মুখ শক্ত হয়ে আছে, চোখ দুটো কঠিন, চোয়াল টান টান, পূর্ণ চোখে চেয়ে আছে তাদের দুজনের দিকে, যেন ভেতরে কিছু একটা ভেঙে পড়ছে। তালহার এমন অবস্থা দেখে রিশাদ হেসে ফেলল। লুকিং গ্লাসে নিজের চুল ঠিক করতে করতে টিটকারি মেশানো গলায় গান ধরল, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। তার বেসুলো গলায় গান শুনে তাহিয়াও হেসে ওঠে। পরক্ষণে তালহার রাগে দৃষ্টি ছুড়ে আসতেই সে চুপ করে যায়। এদিকে মেহরিন সিটটা তাহসানের হাতে দিয়ে গাড়িতে উঠে বসে। রিশাদ সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দেয়। তালহা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে, মাথাটা যেন ভারে ঝিমঝিম করছে। মেহরিন একটু পরপর আর চোখে তাকাচ্ছে তার দিকে।
তালহার অবস্থা দেখে রিশাদ পাশের এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। তালহা ভ্রু কুচকে তাকাতেই সে হাসি মুখে বলল, এক কাপ কফি খেলে মাথাটা একটু হালকা হবে তোর। আর আজ লাঞ্চ ট্রিট না হয় আমার পক্ষ থেকে? তাহিয়ার মুখে সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের হাসি ফুটে ওঠে। ইয়েস, ট্রিট মানে আমি রেডি। সে ঝটপট নেমে পড়ে। তালহাও কিছু না বলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে আসে। টেবিলে বসেছে তারা চারজন। এক পাশে তালহা আর রিশাদ, অন্য পাশে তাহিয়া আর মেহরিন। মেহরিন ঠিক বিপরীতে তালহা মুখোমুখি বসে। খাবার অর্ডার দিয়ে তালহা টেবিলে মাথা ঠেকিয়ে রেখেছে, চোখ আধখোলা, মুখে গম্ভীর ক্লান্তির ছাপ। তাকে দেখে মেহরিন আর তাহিয়া দুজনেই মন ভার হয়ে আসে। হয়তো একটু বেশি অসুস্থ, নয়তো এমন শক্তপোক্ত মানুষ সহজে এতটা নিস্তেজ হয়ে যায় না। মেহরিন চুপচাপ তাকিয়ে আছে তালহার দিকে। তার চোখে মিশে আছে কোমলতা, ভালোবাসা আর উদ্বেগের সুর। নীরবে পর্যবেক্ষণ করছে তালহার চুলের প্রতিটি ভাঁজ, তার দৃষ্টি নড়াচড়াহীন। হঠাৎ পাশ থেকে তাহিয়া কোনোই দিয়ে তাকে হালকা ধাক্কা দিল। ধ্যান ভাঙতেই মেরিন বিরক্ত চোখে তাকায় তার দিকে। তাহিয়া চোখের ইশারায় তালহার দিকে দেখাচ্ছে বারবার, বিশেষ করে তার চুলের দিকে। কিন্তু মেহরিন কিছুই বুঝে উঠতে পারছে না। ব্রু কুচকে তাকাতেই তাহিয়া এগিয়ে এসে কানে কানে বলল, আরে বুদ্ধু, বলছি যে ভাইয়ার চুল টেনে দে, আরাম লাগবে। কথাটুকু শুনতে মেহরিন তার চোখ বড় বড় করে তাকায়, সঙ্গে সঙ্গে মাথা এদিক ওদিক করে না বলে। তা দেখে তাহিয়া দুষ্টুমি ভরা হাসি দিয়ে মেহরিনের বাম হাতটা তুলে ধরে তালহার মাথার উপর রেখে দিল। সাথে সাথে গলা খাঁকড়ে দিয়ে বলল, ভাইয়ার মাথার চুলটা একটু টেনে দে তো মেহরিন, ভালো লাগবে। আমি তো এদিক থেকে পারছি না। তাহিয়ার এমন কাণ্ডে মেহরিন লজ্জা আর ভয়ে মিশে একেবারে মূর্তির মতো বসে রইল। মনে হচ্ছিল এখনই বুঝি তালহা তাকিয়ে ধমকে উঠবে, কিন্তু না, তালহা কিছুই বলল না, শুধু হালকা মাথা নেড়ে নিঃশব্দে সায় দিল। মুহূর্তে মেহরিনের মুখে ফুটে উঠল এক রাশ সুখের হাসি। দেরি না করে সে আলতো হাতে তালহার চুল টেনে দিতে শুরু করলো। তার কোমল আঙ্গুলের ছোঁয়ায় তালহার মুখের টানটাও যেন ধীরে ধীরে নরম হয়ে এলো। চোখ বন্ধ করে সে পরম যত্নে সেই স্পর্শটুকু উপভোগ করতে লাগলো, যেন ব্যথার ভারটা মিলিয়ে যাচ্ছে মেহরিনের আঙ্গুলের নড়ে ওঠার সঙ্গে। সেই মুহূর্তের কোমল দৃশ্যটা আড়াল থেকে ক্যামেরাবন্দি করতে ভোলেনি রিশাদ। দুপুরের নরম আলো তখন টেবিল জুড়ে ছড়িয়ে আছে। চারপাশে কফির মিষ্টি গন্ধ, হাসির শব্দ আর অনুচ্চারিত ভালোবাসার উষ্ণতা। তালহার মাথা থেকে মেহরিনের আঙ্গুল অনেক আগেই সরেছে। এখন সবাই খাবারে ব্যস্ত, টুকটাক গল্পে হাসির রেশ মিশে আছে। তালহাকে দেখতে বেশ সতেজ লাগছে, হয়তো মাথা ব্যথা কমে গেছে। তবে গম্ভীর স্বভাবের জন্য সে মুখে কিছুই বলল না, শুধু চোখে একটুখানি অজানা প্রশান্তের ঝিলিক দিল। সন্ধ্যা তখন ঠিক 7টা। দাদির ঘরের সাদা আলোয় বসে আছে মেহরিন আর তাহিয়া। দুজনেই মন দিয়ে শুনছে দাদির গল্প। দাদির গলায় যখন তারা প্রথম জানতে পারে দাদা দাদির প্রেমের বিয়ের কথা, তখন থেকেই যেন এক কৌতূহলের রেশ লেগে গেছে তাদের চোখে মুখে। এখন সুযোগ পেলেই বলে ওঠে, আরও বলো না দাদি, তখনকার প্রেম কেমন ছিল? তাদের বয়সটা এমন, উঠতি বয়সের নরম আবেগে ভরা, অজানার প্রতি এক অদ্ভুত টান। মাঝে মাঝে নিজেদের মধ্যে প্রশ্ন উঠে আসে, প্রেম মানে আসলে কি? মানুষ কিভাবে কাউকে ভালোবেসে এত বছর একসাথে থাকতে পারে? তাদেরকে একে অপরের উপর বিরক্তি আসে না? এইসব প্রশ্ন আর অনুভূতি নিয়ে যেন তারা আলাদা এক জগতে বাস করে। এমন সময় তাহিয়া কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, মানুষ ভালোবেসে যে একসাথে সারা জীবন থাকে, কখনো বিরক্ত লাগে না তাদের? দাদি মুচকি এসে বললেন, ভালোবাসা এমন এক জিনিস রে দিদি ভাই, একবার যদি কাউরে মন থেকে ভালোবেসে ফেলো, তবে তার প্রতি ভালোবাসা প্রতিদিনই একটু একটু করে গভীর হয়। তবে শুধু ভালোবাসলেই হয় না, সেটা প্রকাশও করতে জানতে হয়, যত্নে, মমতায়, আদরে, আহ্লাদে। যখন তুমি তোমার ভালোবাসার মানুষের থেকে এসব না চেয়েও পাবে, তখন সেই ভালোবাসা থেকে জন্ম নেবে আরও বড় এক অনুভূতি, সম্মান। সেই সম্মান থেকে আস্তে আস্তে জন্ম নেয় বিশ্বাস। যখন ভালোবাসা, সম্মান আর বিশ্বাস এই তিনটে একসাথে থাকে, তখন সম্পর্কের ভেতরে কোনো বিরক্তি বা দূরত্ব আসার জায়গাই থাকে না। উল্টো প্রতি মুহূর্তেই মনে হয় আরও কিছু বছর এই মানুষটার সঙ্গেই বাঁচি। পাশ থেকে মেহরিন আগ্রহ নিয়ে বলে ওঠে, দাদার সঙ্গে তোমার প্রেমটা কিভাবে হয়েছিল দাদু? দাদি একটু হেসে সাদা দেয়ালের দিকে তাকিয়ে যেন সময়ের পর্দা ভেদ করে চলে গেলেন সে সময়। তখনকার লোকের কথা মতো আমি নাকি ছিলাম আগুন সুন্দরী। একটু হাসলেন দাদি। 15 বছর বয়স, তখন সদ্য 10ম শ্রেণীতে উঠেছি। তখনকার দিনে মেয়েদের পড়াশোনার তেমন দাম ছিল না, ঘরে বিয়ের প্রস্তাব আসতো প্রায়ই। একদিন পাঠশালা থেকে বাড়ি ফেরার সাথে একটা মোটরসাইকেলের সামনে পড়ে যাই। হাত পা ছড়িয়ে পড়েছিলাম রাস্তায়, বই খাতা চারিদিকে ছিটকে। তখনই মোটরসাইকেলের সুদর্শন এক যুবক গাড়ি ফেলে দৌড়ে এসে আমাকে উঠতে সাহায্য করে, বইগুলো গুছিয়ে দেয়। ওর সঙ্গে থাকা আরেকজন তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, অ্যাক্সিডেন্টের মামলার ভয়ে।
এ পর্যন্ত এসে দাদি হেসে ফেললেন। তাহিয়ার সাথে সাথেই প্রশ্ন ছুড়ে দিল, ওই ছেলেটা কি আমাদের দাদা ভাই? দাদি এবার মিষ্টি হেসে খানিকটা লজ্জায় গালে হাত দিয়ে মাথা নেড়ে বললেন, হ্যাঁ রে, তিনিই ছিল তোদের দাদা। আমি তো প্রথম দেখতেই হার মেনেছিলাম। উঠতি বয়স, তার উপর সামনে যেন কল্পপুরুষের আবির্ভাব। সেদিন সে খুব অনুতপ্ত ছিল, বলেছিল লিফট দেবে, কিন্তু সেকালে প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে প্রাপ্তবয়স্ক ছেলেকে একসাথে দেখলে লোকে কটাক্ষ করত, মিথ্যা অপবাদ দিয়ে বসত। সে ভয়ে মানা করি। অবশ্য আরেকটা কারণও ছিল, সে ছিল প্রভাবশালী বাপের ছেলে। তার সাথে দেখলে তো বড়লোকের ছেলে ফাঁসিয়েছে, এসব ধরনের কত কথাই না বলতো। তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরেছিলাম। তারপর শুরু হলো আমাদের গল্প। স্কুলে যাওয়া আসার পথে মাঝ রাস্তায় এক শিউলি গাছ ছিল। প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকতো ও, গাড়ির পাশে হেলান দিয়ে তাকিয়ে থাকতো আমার দিকে। দিন যেতে যেতে তার পাগলামি বাড়ল। কখনো চিঠি দিত, কখনো মেলা থেকে চুড়ি আলতা এনে দিত। প্রথমে চিঠির উত্তর দিতাম না, কিন্তু পরে ঠিকই দিতে লাগলাম, লুকিয়ে লুকিয়ে। কিন্তু এসব তো কিছু লুকিয়ে থাকে না। একসময় জানাজানি হয়ে গেল, আমি বদনামও হই, লোকে আঙ্গুল তোলে। বেশ কয়েকদিন মানসিক অত্যাচারের শিকার হই। তারপরে একদিন হঠাৎ সে তার বাবাকে আর কাজীকে নিয়ে আমাদের বাড়ি চলে আসে। সেদিনই আমাদের বিয়ে হয়ে যায়। তারপর চলে যাই দূর শহরে। যাওয়ার আগে শুধু একটা কথাই সে বলেছিল। দাদি একটু থেমে গেলেন, যেন অতীতের মায়াজালে আটকে গেছেন। তার মুখে প্রাপ্তির হাসি, তবে চোখে নোনা জল। এদিকে দুজনেই চোখ বড় বড় করে গল্প শুনছে, ক্ষণে ক্ষণে মুচকি হাসছে, আবার মন খারাপ করছে। সেই সময় যে প্রেম এতটা গভীর ছিল তা ভাবতেই তাদের অবাক লাগে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা তাহসান মুখ বাঁকিয়ে বলে উঠল, বুড়ি, পুচকি দুটোকে পাকাচ্ছ বুঝি প্রেমের গল্প শুনিয়ে? দাদি হেসে পাশে জায়গা করে বললেন, আরে আয় দাদু ভাই, বস না। তাহসান বলল, পরে বসবো দাদি, এখন কাজ আছে, আর এদের এত তাড়াতাড়ি পাকিও না। এই তোরা যা, পড়তে বস। তাহিয়া ঠোঁট ফুলিয়ে বলল, এখন না, ভাইয়া তো একটু পরে চলে আসবে, তখন তো পড়তে বসবই। তুমি যাও, একটু রেস্ট নিচ্ছি এখন। তাহিয়ার মাথায় আলতো একটা টোকা দিয়ে মেহরিনের দিকে তাকালো। মেহরিন, একটু আসো তো। বলে বাইরে চলে গেল তাহসান। মেহরিন বিরক্ত মুখে তাকিয়ে বলল, এই সময় আবার কি দরকার পড়লো? তবু উঠে গেল। যাওয়ার আগে সাবধান করে বলে গেছে, দাদি যেন কিছু না বলে। দাদি হেসে মুখে আঙ্গুল রাখলেন, এই যে চুপ, তুই না আসা অবধি কিছুই বলবো না। দাদির ঘর নিচতলায়। মেহরিন নিচতলার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে করিডোরে তাকিয়ে দেখে তাহসান দাঁড়িয়ে আছে, মুখে এক চিলতে হাসি। মেহরিন ভ্রুকুচকে বলল, ভাইয়া ডেকেছিলেন যে? তার কণ্ঠে তাহসানের মুখের মুচকি হাসি যেন আরও গভীর হলো। হাতে থাকা সাদা কাগজটা এগিয়ে দিয়ে বলল, এটা বোধ হয় তোমার, শীটের ভেতর পেয়েছি। মেহরিন কাগজটার দিকে চেয়ে কপাল কুঁচকে হাতে নিল। কৌতূহলে পাতার ভাঁজটা খুলে নিল। ভাঁজ খুলতে রক্ত ঠান্ডা হয়ে গেল তার। মুহূর্তেই মেহরিনের মুখের রং পাল্টে গেল। চিঠিটা সেটাই, যে চিঠি সে বাংলা ক্লাসে অভিমানী মনে তালহাকে নিয়ে লিখেছিল। ওই দিন পিয়নের ডাকে তো শীটের মাঝেই কুঁচকে রেখেছিল, তা বেমালুম ভুলেই গিয়েছিল। শেষ পর্যন্ত তাহসানের হাতে এসে এটা পড়ল। হুট করে বুকে একটা শিহরণ বয়ে গেল। তাহসান যদি এটা বাড়ির সবাইকে জানায়, তালহার কাছে ধরা পড়ে গেলে হয়তো তাকে এই বাড়ি থেকেই বের করে দেওয়া হবে। ভয়ের চোটে কাঁপতে কাঁপতে মেহরিনের মাথায় রাত দিন এক করে ভাবনার কোলাজ বাঁধতে লাগলো। প্রতিটি সম্ভাব্য ফলের ছবি যেন মুখের সামনে ঘুরে চলেছে। এই হতবুদ্ধি উৎকণ্ঠার মধ্যে তাহসান আবেগমাখা কণ্ঠে থেমে থেমে বলে উঠল, সরি, আমার জন্য কষ্ট পেয়েছ, তবে সেদিন আমি তোমাকে উপেক্ষা করিনি মেহরিন। যাই হোক, সব অভিমান বাদ, আমিও তোমাকে ভালো। বাকিটুকু বলার আগেই মেহরিন হালকা স্বরে চেঁচিয়ে ওঠে, এক চোখে হাত দেয়। তাহসান তৎক্ষণাৎ থেমে গিয়ে তার দিকে তাকায়, মুখে চিন্তার ছায়া। কি হয়েছে? মেহরিন চোখ কচলাতে কচলাতে বলল, চোখে কি যেন পড়েছে। তাহসান দ্রুত শুনে এগিয়ে আসে, আলতোভাবে তার থুতনিতে হাত রেখে অন্য হাতে চোখটা একটু মেলে ধরে ফু দিতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে তালহার গম্ভীর কাট কাট কণ্ঠস্বর, এখানে কি হচ্ছে? পর্ব 19। তালহার কণ্ঠস্বর কানে যেতেই দুজন একসাথে পেছনে ফিরে তাকায়। মেহরিন এক চোখে হাত রেখেই অন্য চোখ পিটপিট করে তাকায় তার দিকে। তালহার সেই শক্ত কঠিন মুখভঙ্গিটা দেখে বুকের ভেতর হঠাৎ ঠক করে ওঠে। নিঃশব্দে ঢোক গিলে নেয় সে। তালহাকে এমন রাগান্বিত দেখলে কেন জানি তার ভেতরটা কেমন কুঁকড়ে যায়। মনে হয় নিজের করা সব ভুল, সব কুকর্ম যেন একে একে চোখের সামনে ভেসে উঠেছে। মাথায় ঘুরছে হাজারটা ভাবনা। আবার কি এমন করলাম? কিছু আন্দাজ করলো নাকি? নাকি চিঠির ব্যাপারটা জেনেই ফেলেছে সে? এইসব ভাবনার ভেতরেই তালহা ধীর পায়ে আরো দুকদম এগিয়ে আসে। তাহসান তখন পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখে চোখ রেখে তাকিয়ে। ঠোঁটের কোণে এক ফোঁটা শয়তানি হাসি খেলে যায়, যেন ইচ্ছে করে আগুনে ঘি ঢালছে সে। তালহার চোয়াল টানটান হয়ে উঠল, নিঃশ্বাস তখন ভারী হয়।
এরপর হঠাৎই তার দৃষ্টি ঘুরে যায় মেহরিনের দিকে, চোখে কঠোরতা। প্রশ্ন করেছি। মেহরিন হালকা কেঁপে উঠে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তাতে যেন তালহার রাগ আরও এক ধাপ বেড়ে যায়। দাঁত চেপে গম্ভীর গলায় বলে ওঠে, মুখে কি ঠুসা পড়েছে? মেহরিন মাথা নিচু করে কাপা গলায় সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, প্রশ্ন করেছেন। তো উত্তর কোথায়? মেহরিন তোতলাতে তোতলাতে বলে, চোখে চোখে। তার কথা শুনে তালহার কপাল কুঁচকে যায়। উত্তর চোখে মানে? মেহরিন চমকে ওঠে, নিজের বলার ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি বলে ওঠে, না না, মানে আমাকে তাহসান ভাইয়া ডেকেছিলেন। বাক্য শেষ হওয়ার আগে তালহার কর্কশ কণ্ঠ বাজে, ভাইয়া নয়, স্যার হবে, স্যার। টিচাররা মা বাবার সমান, এটা মনে রাখবে। তালহা ভাই শেষমেশ তাহসান ভাইয়ের টিচার বানায় দিল, বাপ মার সমান। আর কোনো কথা আছে? তালহার কথার সঙ্গে সঙ্গে মেহরিন তাড়াতাড়ি মাথা ঝাঁকায়। একবার তাহসানের দিকে তাকাতেই তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি তালহার চোখে এসে লাগে, কিন্তু সে তা উপেক্ষা করে নিচু গলায় বলল, তারপর? তালহার প্রশ্নে মেহরিন মাথা যেন ঘুরে ওঠে। এখনই কি বলছিল সেটাই যেন বলে গেছে। মনে মনে বিড়বিড় করে আওড়ায়, তারপর? তারপর? কিন্তু কিছুতেই মনে পড়ে না। মনে হয় মাথার ভেতর সব এলোমেলো হয়ে গেছে। নিজেকে নিজেরই ঠাস করে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। তালহার সামনে দাঁড়ালেই যেন সব ভুলে যায়, ভয়ে নাকি অন্য ধ্যানে আল্লাহ জানে। তাকে এভাবে আমতামতা করতে দেখে তালহার শার্টের হাতার বোতাম খুলতে খুলতে কর্কশ স্বরে বলে ওঠে, তাহসান ডেকেছিল, দেন কন্টিনিউ করো। মেহরিন বিস্ফোরিত চোখে তাকায়। তালহা কি তবে তার মনের কথা পড়ে ফেলেছে? সে যে ভুলে গিয়েছে তা বুঝে গেছে নাকি? চোরামনে একটা ভয় ভেসে ওঠে। না না, তালহা যদি আর একটাও কথা শুনে ফেলে তবে সর্বনাশ। দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, তারপর আমি এখানে এসেছি আর আমাকে সাদা কাক। বাকিটুকু বলার আগেই গলা আটকে গেল তার। কি বলতে যাচ্ছিল মাথায় আসতেই মনে মনে বলে ওঠে, এই রে, এখনই তো মুখ ফসকে বলে ফেলতাম। কাগজ বললেই তো দেখতে চাইবে শিওর, আর দেখে ফেললে ধমকের সঙ্গে থাপ্পড় ফ্রি পাবো। না না, এটা বলা একদমই যাবে না। ভয়ে ভয়ে তাহসানের দিকে তাকাতেই তাহসান আলতো হেসে সোজা হয়ে দাঁড়ায়, শান্ত গলায় বলল, আমি ডেকেছিলাম আগের ইয়ারের ইংলিশ কোয়েশ্চেনটা দিতে, তাহিয়া মেহরিনের কাজে লাগবে তাই। তাহসানের এই কথায় তালহা যেন আরও অসন্তুষ্ট হয়ে উঠল। এক ঝটকায় মেহরিনের হাত থেকে কাগজটা ছিনিয়ে নিল সে। মেহরিন ভীতু চোখে চেয়ে আছে তালহার হাতে ধরা কাগজটার দিকে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রবাদটির অর্থ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। মনে মনে শুধু দোয়া করছে, আল্লাহ তুমি দয়া করো, যেন কিচ্ছু না পড়ে, কাগজটা ফেরত দেয় আল্লাহ। তালহার হাতে কাগজটা দেখে প্রথমে কিছু বলার চেষ্টা করলেও পরে থেমে গেল তাহসান। ঠোঁটে হালকা একটা মুচকি হাসি ফুটে উঠল। মনে মনে হেসে উঠল সে। মেঘ না চাইতে জল, বাহ, ভেরি গুড তালহা, এতদিন একটা ঠিকঠাক কাজ করলি। এবার আরামসে চিঠিটা পড়ে নে, আর আমাদের রাস্তার কাটা না হয়ে সরে যা। হ্যাঁ, তারপর? একটু আগে কি করছিলে? তালহা কড়া চোখে তাকিয়ে প্রশ্নটা করলো মেহরিনের দিকে। তার দৃষ্টির সামনে পড়ে মেহরিন একটু থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, আমার চোখে কি যেন পড়েছিল, তাকাতে পারছিলাম না, তাই তাহসান স্যার ফু দিয়ে দিচ্ছিল। কথাটা শেষ হতেই তালহার চোখের দৃষ্টি আরও গাঢ় হয়ে উঠল। এক পলকে তাহসানের দিকে কটমটে চোখে তাকিয়ে পরের মুহূর্তে মেহরিনের সামনে এসে দাঁড়ালো সে। হঠাৎ এত কাছে তালহাকে দেখে মেহরিনের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। হৃদস্পন্দন যেন স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেগে চলছে। হঠাৎই গরম লাগতে শুরু করলো, যেন আশেপাশের বাতাসও উত্তপ্ত হয়ে উঠেছে। বেশ কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে তালহা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে মেহরিনের চোখের উপর থেকে হাতটা সরিয়ে দিল। তারপর 2 আঙ্গুলের ফাঁকে তার লম্বা পাপড়িগুলো নিয়ে চেপে ধরল, একটু পেছনে এনে টান দিয়ে ছেড়ে দিল। এবার তাকাও, চোখে এখনো কিছু লাগছে কিনা দেখো। মেহরিন তড়িঘড়ি করে চোখ এদিক সেদিক ঘুরিয়ে দেখতে লাগলো। না, একদম ঠিক আছে, কোনো গুতা নেই, কোনো জ্বালাও নেই। মনে মনে হেসে উঠল সে। আরে, তার তালহা তো একেবারে 3 in 1 বিজনেসম্যান টিচার, এখন আমার ডাক্তারও। আহা, কি ভাগ্য আমার। ভালোই হলো, বাইরে আর যেতে হবে না, নিজের জামাই চিকিৎসা করে দেবে। নানা ভাবনা ভাবতে লাগলো সে। এই ভাবনায় নিজের মনেই খুশিতে ফেটে পড়ছে। দ্রুত খুশি মনে বলল, আর লাগছে না, একদম ঠিক হয়ে গেছে। শুনতেই তালহা ঘরের দিকে হাঁটা দিল। মেহরিন তার পেছনে তাকিয়ে রইল খুশি চোখে, ঠোঁটের কোণে হালকা হাসি। কিন্তু পরক্ষণেই যেন কিছু মনে পড়ে দ্রুত পায়ে নিচের দিকে নামতে গেল সে। ঠিক তখনই পেছনে থেকে তাহসানের কণ্ঠ ভেসে এলো, তুমি কি কফি বানাতে যাচ্ছ? মেহরিন পেছনে ফিরে বলল, জি, আপনিও খাবেন? তাহসান হালকা হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি জানাতেই মেহরিন নিচে নেমে এলো। রান্নাঘরের দরজার কাছে পৌঁছাতে তালহার ছোট চাচির মুখোমুখি হলো। তাকে রান্নাঘরে দেখে চাচি ভ্রু কুঁচকে বললেন, কি চাই এই অসময়ে পড়া রেখে রান্নাঘরে? কি খিদে পেয়েছে? কিছু খাবি?
একসাথে এতগুলো প্রশ্ন শুনে মেহরিন হেসে এগিয়ে গিয়ে তার গাল টেনে বলল, ওহো আমার কিউটি আন্টি, এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর আগে দিই বলো তো? হুম। চাচিও হেসে উঠলেন, নরম গলায় জিজ্ঞেস করলেন, খিদে পেয়েছে? মেহরিন মিষ্টি গলায় বলল, না গো, একটু কফি বানাবো। বলতে বলতে ছোট্ট পাতিলে দুধ দিতে গেল সে, কিন্তু তার হাত থেকে পাতিলটা নিয়ে চাচি নিজেই চুলোয় বসিয়ে দিলেন। তুই যা পড়তে বস, আমি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই কথাটা শুনতেই মেহরিনের মুখ চুপসে গেল, মনটা ভেতরে ভেতরে কেমন কেঁপে উঠল। এটাই তো সুযোগ। কফির বাহানায় তালহার রুমে গিয়ে চিঠিটা চুরি করার প্ল্যান ছিল। না, এখন যদি চাচি কফি বানায় সব শেষ, প্ল্যানটা ভেস্তে যাবে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চাচির হাত ধরে দরজার কাছে টেনে এনে সে নরম গলায় বলল, 5 মিনিটের কাজ, আমি করে ফেলবো। তুমি বরং যাও, ছোট চাচু ডাকছে তোমাকে, আগে একবার গিয়ে শুনে আসো না। চাচি কপাল কুঁচকে বললেন, কই, আমি তো শুনলাম না কখন ডাকলো। মেহরিন গলা নিচু করে মুখ নিষ্পাপ ভান এনে বলল, আরে আমি আসার সময় বলল তোমাকে ডেকে পাঠাতে। মেহরিনের কথাগুলো শেষ হতেই তিনি হাত মুছতে মুছতে চলে যান। শান্তির নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিল সে। 2 কাপ কফি হাতে নিয়ে প্রথমে তাহসানের ঘরে দিয়ে এসে এরপর সরাসরি তালহার রুমের দিকে এগিয়ে যায়। ভাবছিল তালহা বাথরুমে আছে, তাই সোজা রুমে ঢুকে পড়ল। কিন্তু রুমে ঢুকতেই থমকে গেল সে। তালহার হাতে চিঠি, এবং সে সেটি মনোযোগ দিয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে মেহরিনের শ্বাস চলাচল ধীর হয়ে এলো, যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। ভয়ে সে হাতের ট্রেটা আরো জোরে চেপে ধরে, হাত পা হালকা কাঁপছে। কারো উপস্থিতি টের পেতেই পাশ ফিরে তাকালো তালহা। মেহরিনের দিকে পূর্ণ দৃষ্টি পড়তেই তার ভয়ের মাত্রা আরো কয়েক গুণ বেড়ে গেল। তালহার চোখ মুখ লাল, যেমনটা সে রাগের সময় হয়। তবে কি সে রেগে গেছে তার এই কর্মকাণ্ডের জন্য? তালহাকে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নিল। আস্তে ধীরে এগিয়ে গিয়ে কফি সামনে ধরল। আপনার কফি। কফি এগিয়ে দিতে দিতে মনে মনে ভাবছে, এই বুঝি কফিটা ঝাড়ি মেরে ফেলে দিবে। কিন্তু না, তালহা হাত বাড়িয়ে কাপটা নিল। আজ আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না মেহরিনের। ভয়ে পেছনে ঘুরে যাওয়ার জন্য ধীর গতি নিল। ঠিক তখনই তালহা ডেকে উঠল, এসব কি মেহরিন? মেহরিন চমকে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ল। হাত পা যেন কেউ টেনে আটকে দিয়েছে। ভয়ে ট্রেটা আরো শক্ত করে পেটের সাথে চেপে ধরল। মেহরিনকে চুপচাপ দেখে তালহা আবার বলল, কি হলো, উত্তর দাও, এদিকে ফিরো। তার আদেশে মেহরিন ধীরে ধীরে তালহার দিকে মুখ ঘুরালো, তবে মাথা নিচু। তালহা তপ্ত শ্বাস ফেলে বলল, যদি ভালোবাসতে হয় তবে সেটা মন থেকে একজনকে সত্যিকার অর্থে ভালোবাসতে হয়, বারবার। এসব ভালোবাসা নয়। এখন তোমার উঠতি বয়স, এই সময় অনেক কিছুই ভালো লাগবে, অনেক নতুন অনুভূতি অন্তরে নাড়া দেবে। সেই অনুভূতিতে ভেসে যাওয়া, উড়ে বেড়ানো হয়তো এখন ভালো লাগবে, কিন্তু মনে রেখো, এসব আবেগ যদি নিয়ন্ত্রণে না রাখো, শেষমেশ তা তোমার ক্ষতির কারণ হতে পারে। এই বয়সের অস্থির অনুভূতিগুলোকে সংযমে রাখো, সময়কে বোঝো, নিজেকে সামলাও মেহরিন। মেহরিন চমকে উঠল। সব কথা যেন মাথার উপর দিয়ে গেছে। তবে শেষের শান্ত স্বরের মেহরিন ডাকটা মনে যেন ধাক্কা দিল। মনের অশান্ত পরিবেশ নিমিষেই শান্ত নদীতে পরিণত হলো। কানে বারবার তালহার ডাক ভেসে আসছে। তালহা বোঝালো কি, আর মেহরিন সে কিনা বোঝানোর মাঝেও তার রঙিন অনুভূতিতে আবারও ভেসে উঠল। যদি তালহা তা জানতো, হয়তো হুদাই বুঝিয়ে নিজের সময় নষ্ট করতো না। মেহরিনকে চুপ দেখে তালহা চিঠিটা এগিয়ে দিল, স্বাভাবিক হলেও কণ্ঠে হালকা তাচ্ছিল্যের আভা। এসব বাচ্চামি বাদ দাও মেহরিন, তোমার ফিউচার অনেক ব্রাইট, সেদিকে ফোকাস করো। এসবের পেছনে লেগে না থেকে নিজের বইয়ের সঙ্গে লেগে থাকো, দেখবে ফলাফল ভালো আসবেই। তালহার কথায় মেহরিন ফট করে তাকায় তার দিকে। তালহার চোখ এখন সম্পূর্ণ শান্ত, যেন কোনো অনুভূতিই নেই। ঠিক ঝড় থেমে যাওয়ার পরে সে নির্জন শান্ত পরিবেশের মতো, যেখানে অশান্তি যাচ্ছিল তা ঝড়ের সঙ্গেই উড়ে গেছে। তালহার কথায় মেহরিনের মুখ হালকা একটা হাসি ফুটে উঠল। এখন তার ভীষণ ইচ্ছে হচ্ছে কিছু কথা বলতে, মনের ভেতর জমে থাকা অনেক দিনের। আশ্চর্যভাবে এখন আর ধমক খাওয়ার বা বকুনি শোনার ভয় নেই, বরং মন বলছে বলে ফেলো। দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, শুধু ভালোবাসলেই হয় না, শক্ত করে ধরে রাখতেও জানতে হয়। শুধু পাবো না ভেবে থেমে থাকলে চলে না, বারবার চেষ্টা করে থেকে যেতে হয়। তবে শেষ প্রচেষ্টার পরও যদি না মেলে, তাহলে ভাগ্যের দোষ দিয়েই নিজেকে গুটিয়ে নেব না হয়। কথাটুকু শেষ করে চিঠিটা হাতে নিয়ে পেছন ফিরে বেরিয়ে আসার উদ্দেশ্যে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে আবারও বলল, ভালোবাসতে বা কাউকে বুঝতে বয়স লাগে না। এসব অনুভূতি যে কোনো বয়সেই জেগে উঠতে পারে। বয়স লাগে শুধু দায়িত্বের জায়গায়, যেমন বিয়ে, চাকরি বা ভর্তি পরীক্ষায়। কিন্তু ভালোবাসা, সেটা তো হৃদয়ের বিষয়, ক্যালেন্ডারের নয়। এ কথা বলেই তালহার রুম থেকে বেরিয়ে এলো। এখন মনটা কেমন হালকা লাগছে, যেন বুক থেকে ভারী কিছু নেমে গেছে। একটানা জোরে একটা গভীর নিঃশ্বাস নিল। আহ, এখন ভাল লাগছে। আমি যাকে চাই সে অন্তত জানে আমি তাকে কতটা চাই।
এবার না পেলে না হয় সত্যি ভাগ্যের দোষ দিয়ে নিজেকে সরিয়ে ফেলবো। শেষ কথা বলল ভীষণ মন খারাপই নিয়ে, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিল। না, তালহা তো তাকে রিজেক্ট করেনি। না না, হাল ছাড়া যাবে না। মুচকে মুচকে হাসতে হাসতে রুমে ঢুকে পড়ল। অন্যদিকে তালহা কফিতে এক চুমুক দিয়ে মৃদু স্বরে বলল, ভালোবাসা সুন্দর, তবে ভালো লাগা ভয়ঙ্কর। ভালোবাসা একজনাতে আবদ্ধ থাকে, তবে ভালো লাগা হাজার জনে। চোখ বন্ধ করে মনে মনে উচ্চারণ করল, নতুন গন্ধে মেতে ওঠো তুমি, পুরনো গন্ধে নাক কুচকাও। মনে রেখো, একজন ক্ষণিকের জন্য হারালেও অপরজন হারায় দীর্ঘমেয়াদে গভীরভাবে। অন্যদিকে মেহরিন রুমে এসে দেখে তাহিয়া পড়ার টেবিলে বসে আছে। সে সঙ্গে সঙ্গে পাশে গিয়ে বসে, খাতা কলম বের করে খাতায় বড় বড় অক্ষরে লিখল, নোবডিস প্রবলেম। লিখে কলমের মুখটা লাগিয়ে পাশে রাখে। আয়নার সামনে গিয়ে কাগজের দুই কোণা দুই হাতে ধরে বুকের সামনে তুলল। তার আজগুবি কাণ্ড থেকে তাহিয়ার কপালে ভাঁজ পড়ে। হাতে থাকা কলমের মুখ দিয়ে ঢিল মেরে বলল, কি করছিস, পাগল হয়ে গেলি নাকি? তাহিয়ার কথায় পাত্তা না দিয়ে মেহরিন বলল, তোর টি শার্ট আছে না? তাহিয়া চেয়ারে ঘুরে বসে দুই পা দুদিকে রাখে। চেয়ারে পিঠে দুই হাতে হেলান দিয়ে বসে বলল, তা দিয়ে তুই কি করবি? তোর মতলবটা কি বলতো? মেহরিন মিটিমিটি হেসে বলল, একটু পরে দেখতে পাবি। তাহিয়ার নেভি ব্লু কালারের একটি লম্বা হাতা টি শার্ট বের করে সঙ্গে সঙ্গে গায়ে জড়িয়ে নেয়। হাতের কাগজটা ফের বুকের সামনে ধরে হালকা বিরক্ত স্বরে বলল, একটা মেরুন রঙের টি শার্টও নেই? থাক, এটা দিয়ে চলবে। তাদের বকবকের মাঝখানে কখন যে তালহা হাজির হয় বুঝে ওঠেনি। দুটোকে পড়ার টেবিলে না দেখে দরজা থেকে ধমকে উঠল তালহা। 7:30 বাজতে লাগলো, আর তোরা এখনো পড়তেই বসিসনি? বুঝেছি, নাসির মিয়ার দোকান থেকে বেদ 2টা আনাতে হবে। অনেক বড়দের মতো ট্রিট করে দেখেছি, ঠিক হওয়ার নয়। তালহার হঠাৎ কণ্ঠে দুজনেই চমকে তাকায়। মেহরিন সঙ্গে সঙ্গে হাতের কাগজটা মুঠো করে নেয়, এক দৌড়ে গিয়ে চেয়ারে বসে পড়ে। তাহিয়াও ঝটপট চেয়ারে সোজা হয়ে বসে। বলা যায় নাকি, যদি তালহা তাদের জন্য সত্যিই বেত নিয়ে আসে, তবে তাদের পিঠেই ভাঙবে। এদিকে তালহা তাদের কাজকর্ম দেখে ফুঁসে ওঠে। দুটোই ফাঁকিবাজ, সুযোগ পেলেই শুরু করে দেয়। এগিয়ে এসে টেবিলে দুই হাত রেখে হেলান দিয়ে দাঁড়ায়। কেমিস্ট্রি বই খুলে 118টি মৌলের নাম বের করে দুজনের সামনে রাখে। এদিকে তাহিয়া ভাইয়ের মেরুন রঙের টি শার্টের দিকে জোহরি চোখে চেয়ে আছে। টি শার্টে লেখা নোবডি। এবার তাহিয়াদের দুধ কা দুধ পানি কা পানি হলো। চোখ ছোট ছোট করে মেহরিনের দিকে তাকায়। মেহরিনও তার দিকেই তাকিয়ে দুষ্ট হাসি দিতেই মেহরিন লজ্জা মিশ্রিত হাসি দেয়। একে অপরের সঙ্গে চোখাচোখি কথা বলতে লাগে। দুটোকে ইশারায় কথা বলতে দেখে তালহা টেবিলে জোরে বাড়ি দিয়ে গরম গলায় বলল, আমি আসছি 10 মিনিটের মধ্যে। এর মধ্যে যেন 30টি মৌলের নাম একদম লাইন বাই লাইন মুখস্থ হয়, না হলে পানিশমেন্ট। বলেই সে গটগট পায়ে চলে যায়। এদিকে তাহিয়া মেহরিন ভয়ে একবার বইয়ের দিকে তাকাচ্ছে, একবার তালহার যাওয়ার পানে। ঢুক গেলে মেহরিন বলল, ধুর, খালি পড়া আর পড়া, ভাল লাগে না। তাহিয়া তেতে উঠে বলল, তুই আয়নার সামনে কেন গেলি? টেবিলে বসে আড্ডা মারলেও বুঝতো আমরা পড়ছি, তাহলে আর পড়া দিত না। অমনি আমার দোষ। তুই টেবিল ছেড়ে আমার দিকে ফিরলি কেন? 1 মিনিট তর্কাতর্কি শেষে মেহরিন বলল, বাদ দে, এখন কথা বলতে লেগে সময় খোয়াচ্ছি, এর থেকে পড়াই ভালো। কিন্তু এতগুলো মুখস্থ কিভাবে করব? কয়েকটা কমন হলেও বাকিগুলো। তাহিয়া কিছু ভেবে ঝটপট মায়ের রুমের দিকে ছুটে যায়। মেহরিন হা হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে তাহিয়া আবার হাজির হয়। হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসে বলল, এখন দেখিস, ফটাফট শিখে ফেলবো। বলতে বলতে সে মোবাইলে একটি ভিডিও বের করে টেবিলের মাঝে রাখে। প্লে করতেই গান বেজে উঠল, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম। সঙ্গে সঙ্গে বাজনা বেজে উঠল। তারপর আবার বলল, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, গ্যালিয়াম। আবারও ব্যাকগ্রাউন্ড সং বেজে উঠল। তাহিয়া গানের সঙ্গে সঙ্গে তালে তালে মৌলের নাম বলছে এবং শরীর দুলছে। মেহরিন প্রথমে অবাক হলেও গানের সুরে তারও নাচ উঠে যায়। বুদ্ধি ভালো, গানও শুনলেও পড়লো। সেও সাথে গলা মেলাতে থাকে। গানের তালে তালে দুজনেই পড়ছে আর নাচছে। পাশের রুম থেকে গান শুনে তালহা ল্যাপটপ রেখে রাগে পা বাড়ায়। এমন সময় কে গান শোনে? তাহিরা পড়ছে, জানে না সে? ভাবতে ভাবতে গানের উৎস খুঁজে তাহিয়ার রুমের সামনে আসে। রুমে ঢুকতেই দেখে দুজন নাচছে এবং গানের সুরে মৌলের নাম উচ্চারণ করছে। তাদের অবস্থা দেখে তারা বলদ বনে গেল। সে হতবাক, এতটা বিচ্ছু হয় কেউ? সঙ্গে সঙ্গে সে হুঙ্কার মারে, স্টপ, স্টপ দিস। তালহার হঠাৎ হুঙ্কারে দুজন লাফিয়ে ওঠে। চেয়ার থেকে পড়তে যেও চুপচাপ নিজেদের সামলে নেয়। বুকে থুতু দিতে দিতে গান বন্ধ করে। আমি তোদের পড়তে বসিয়েছি, আর তোরা গান বাজিয়ে নাচছিলি? কথাটা বলেই মেহরিনের দিকে রাগে চোখ দিলে সে হাত বাড়িয়ে তাহিয়াকে দেখায়। তাহিয়ার দিকে তাকাতেই সে ফরফরিয়ে বলে, বাংলা স্যার বলেছিলেন সুরে সুরে পড়লে জিনিস বেশি মুখস্থ হয়, তাই আমরা মৌলের গান বাজিয়ে পড়ছিলাম।
তালহা 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে। ভীষণ বিরক্ত সে এই দুটোর উপর। এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসে বলল, অল্প বিদ্যা ভয়ঙ্কর, সেটা তো জানিস নিশ্চয়ই। দুজনেই মাথা নাড়ে। তালহা এবার বই হাতে নিয়ে বলল, এবার বলা শুরু করো। কথা শুনে দুজন একে অপরের দিকে তাকায়। একজন আরেকজনকে ঠেলছে বলতে। দুজনকেই চুপ থাকতে দেখে তালহা আবারও বলল, কি হলো, স্টার্ট। মেহরিন তড়িৎ স্বরে বলল, বাথরুম। তার কথা শুনে তালহা ফট করে তাকায়। হোয়াট? এটা আবার কোন মৌল? না না, মৌল না, আমি আসলে বাথরুম যাব। তালহা কঠোর চোখে একবার তাকে পরখ করে বলল, যাও, ফার্স্ট আসবে। মেহরিন মাথা নেড়ে চলে যায়। এদিকে বেচারি তাহিয়া ফেসে যায়। তাকে মৌল ধরালে সে প্রথম প্রচেষ্টা বলে আটকে যায়। এখানেই তার বেশি প্যাচ লাগে। তালহা তা দেখে ধমকে উঠে সঙ্গে সঙ্গে মুখস্থ করার হুকুম দিলে তাহিয়া তা আবার মুখস্থ করতে শুরু করে। মেহরিন প্রায় 5 মিনিট পর বাথরুম থেকে বের হয়। দেখে তালহা মোবাইলে কারোর সঙ্গে কথা বলছে। সুযোগ পেয়ে সে আস্তে আস্তে পা বাড়িয়ে দাঁড়ায় তার পেছনের ডান দিকে। হাতের মুঠোয় কচলানো কাগজটি সাবধানে বুকের কাছে ধরে। তাহিয়াকে ইশারায় ডাকলে সে তাকায়। সঙ্গে সঙ্গে মেহরিন পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ে। তা দেখে তাহিয়া হেসে ওঠে। এদিকে তালহা তীক্ষ্ণ চোখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে। সঙ্গে সঙ্গে ভিডিও কল কেটে দিয়ে সোজা হয়ে বসে। তাকে নড়াচড়া করতে দেখে মেহরিন কাগজটি লুকিয়ে নিয়ে বসে জায়গায়। পর্ব 20। আজকের প্রথম ক্লাস ছিল হায়ার ম্যাথ, কিন্তু স্যার অসুস্থ থাকায় আসতে পারেননি। আর সেটাই যেন ক্লাসে এক অদ্ভুত আনন্দের ঢেউ তুলে দিল। ক্লাস হবে না মানে পুরো 45 মিনিটের স্বাধীনতা। বন্ধু বান্ধবদের সাথে ইচ্ছেমতো আড্ডা, বকবক, গান, হাসাহাসি, কেউ বারণ করবে না। যেই ভাবা সেই কাজ। শেষের 2টা বেঞ্চ দখল করে একদল ছেলে শুরু করে দিয়েছে গানের আসর। অন্যদিকে সামনের সারির মেয়েরা ঘুরে বসে পেছনের মেয়েদের সাথে খেলছে চোর পুলিশ। কেউ আবার গোল হয়ে বসে গল্পে মশগুল। কেউ বইয়ে মুখ গুজে থাকা জ্ঞানী সাজছে। আর কিছু পণ্ডিত বন্ধুদের বোঝাচ্ছে ক্যালকুলাসের রহস্য। মুহূর্তেই পুরো ক্লাসরুমটা পরিণত হলো একদম মাছের বাজারে। মেয়েরিনরাও বসে গল্প করছে, সঙ্গে আরও কয়েকজন স্টুডেন্ট। আজকের তাদের আলোচ্য বিষয় টিচাররা। আরে ওই বাংলা তবলা ভণ্ডকে কেউই সহ্য করতে পারে না। প্রিন্সিপাল স্যারই পারলে এতদিন ওনাকে উড়িয়ে দিত। আত্মীয় বলে নাকি রেখেছে। মেয়েটার কথা শুনে রাফি হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, আমার কি মনে হয় জানিস? সবাই কৌতূহল নিয়ে তাকালো তার দিকে। কি? রাফি মুখটা রহস্যময় করে বলল, মানুষের ব্রেন থাকে মাথায়। পাশ থেকে ফারিন তৎক্ষণাৎ বলে উঠল, তুই কি বলতে চাস স্যারের ব্রেন হাঁটুতে? রাফি ধীর গলায় উত্তর দিল, আরে না, স্যারের ব্রেন ওই বিশাল ভুঁড়িতে, তাই তো ব্রেনের উল্টাপাল্টা কাজ করে। 1 লাইন পড়ায় 10 লাইন গুলিয়ে ফেলে। তার কথা শেষ হতেই তাদের মধ্যে হাসির বিস্ফোরণ ঘটে। সবাই হেসে ওঠে। কেউ স্বভাবগত টেবিলে চাপড় মেরে মেরে হাসছে, তো কারো কারো হাসতে হাসতে চোখে জল আসার উপক্রম। তাদের এত হাসাহাসি দেখে পাশের বেঞ্চেরাও কৌতূহলী হয়ে জানতে চায়, কি হয়েছে। এক মেয়ে রাফির উক্তিটা বলতেই তারাও হেসে লুটুপুটি। আবার তাদের হাসতে দেখে অন্যরাও জানতে ইচ্ছুক হয়। এইভাবেই কয়েক সেকেন্ডে পুরো ক্লাস জুড়ে কথাটি ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুরো ক্লাসে হাসির রোল পড়ে যায়। এক একজন হাসছে, কেউ আবার রাফির কথায় সম্মতিসূচক মাথা নাড়ছে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মাত্র 2 মিনিটের মাথায় পাশের আর্টসের ক্লাসের ম্যাম দরজায় এসে হাজির। তখনও সবাই হাসিতে ব্যস্ত, উনাকে খেয়াল করেনি কেউ। তবে উনার ভারী গলায় হঠাৎ সবাই থেমে গেল। সব গলা শুকিয়ে একসাথে তাকালো দরজার দিকে। কি হচ্ছেটা কি এই ক্লাসে? ম্যামকে দেখে তড়িঘড়ি হাসি চেপে সবাই নিজেদের জায়গায় গিয়ে সোজা হয়ে বসে পড়ল। রাফি নিচু গলায় মুখ ফসকে বলে ফেলল, এই রে, আজরাইলের বোন নাজরাইল ইজ কামিং। তবে মেয়েরিনরা ঠিকই শুনেছে, আর হাসি চেপে রাখতে পারেনি তারা। জোরেই হেসে উঠল। তাদের হাসি শুনে সামনের বেঞ্চে তারাও নিজেদের হাসি কন্ট্রোল করতে পারেনি। ব্যাস, এভাবেই হাসির ঢেউ ছড়িয়ে পড়ল পুরো ক্লাসে। মুহূর্তেই আবারও ক্লাস ফেটে পড়ল হাসিতে। ওই যে কথা আছে না, সঙ্গতশীল লোহা বাসে, তাদের অবস্থা তাই। কিন্তু এবার ম্যাম আর চুপ রইলেন না। রেগে গমগম করতে করতে বললেন, চুপ, একদম চুপ বেয়াদবের দল। তোদের হি হি হার জন্যই ক্লাস নেওয়া যাচ্ছে না, আবার আমার সামনে হাসছিস। দাঁড়া, এখনই একজন স্যারকে পাঠাচ্ছি। বলেই তিনি রাগে ফুঁসতে ফুঁসতে অফিস রুমের দিকে চলে গেলেন। তার ধমকে পুরো ক্লাস নিস্তব্ধ। সবাই এবার রাগে চোখে তাকাচ্ছে রাফির দিকে। রাফির ঢোক গিলে বলল, কি এভাবে তাকাচ্ছিস কেন তোরা? সবাই এবার চিৎকার করে উঠল, তুই তো হাসালি, তোর জন্য এখন ক্লাস করতে হবে, ধর। রাফি হতভম্ব, এখন শব্দ আমার? আমি কি বলেছি এই হাস হাস, এই হাস? যত সব। মুখ মোড়া মেরে সে নিজের সিটে বসলো। এর মধ্যে বাংলা স্যার তার তবলার মতো পেটটা নিয়ে ধুমধুম শব্দ করে ক্লাসে এসে হাজির হলেন। তাকে দেখা মাত্রই সবাই আঁতকে উঠল। তিনি এসেছেন মানে তাদের কানের 12টা বাজাবেন।
জ্ঞান দিয়ে দিয়ে ঝালাপালা করে দেবে একদম। তবুও ভদ্রতার খাতিরে সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয়। স্যার সালামের উত্তর দিয়ে সামনের পাতানো চেয়ারে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে কাঠের চেয়ারটা হালকা শব্দ করে উঠল। তা শুনে তাহিয়া অবিলম্বে বলে উঠল, এই রে, ভেঙে গেল। তার কথাটা শুনতেই মেহেরিন দ্রুত তার মুখ চেপে ধরল। তবে এতে কাজ হলো না। যা শোনার স্যার শুনে ফেলেছেন। রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে চিল্লিয়ে বললেন, এই কে রে? কোন বেয়াদবি কথা বলেছে? এক্ষুনি বল, বল বলছি। কার এত সাহস? ক্লাসে এক একজনের হাত পা কাঁপছে, তবে কেউই তাহিয়াকে দেখাচ্ছে না, কারণ তাকে দেখালে স্যার আরও চিল্লাবেন। ফারিন কটমটে কণ্ঠে ফিসফিস করে বলল, শালি, এত জোরে বললি কেন? তবলা বাজাতে ভালো লাগে তোর? তাহিয়া টেনশনে ডান হাতের নখ কামড়াতে কামড়াতে বলল, আরে আমি তো মনে মনে বলেছিলাম, কেমনে যে জোরে বলে ফেললাম। মেহরিন দুজনকে থামিয়ে বলল, হইছে, এবার চুপ যা, নয়তো কথা বলতে দেখলে আরও ভাষণ দিবে। এদিকে স্যার ইচ্ছামতো চিল্লিয়ে বললেন, বস, গণিতের বই বের কর সবাই। স্যারের মুখে গণিত শব্দটি শুনে এক একজনের মুখ চাওয়াচাই করছে। একজন মিনমিনিয়ে বলল, স্যার, এখন তো আমাদের উচ্চতর গণিত ক্লাস। স্যার সে কথায় পাত্তা না দিয়ে মাথা ঘুরিয়ে দেখে দেখে রাফিকে ডাকলেন। রাফি বেচারাটা ভয় ভয়ে উঠে দাঁড়ালো। না জানে কি চলছে স্যারের মাথায়। আজকে আমি তোদের উচ্চতর গণিত পড়াবো। তো উচ্চতর গণিত মানে বুঝিস? রাফি মাথায় এদিক সেদিক নাড়ালো। তা দেখে স্যার গম্ভীর গলায় বললেন, কি, তোরা বুঝিস না? তাহলে স্যার তোদের পড়িয়েছেটা কি? এইভাবে ফাঁকি দিয়ে পড়ালে তো চলবে না। আজই প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে। রাফি বিরক্ত হয়ে বলল, স্যার, আসামি চিহ্নিত করতে পারি না, পুলিশকে চিনে কি হবে? স্যার তার কথার মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে প্রশ্ন করলেন, মানে? রাফি আমতামতা করে বলল, মানে হলো স্যার, বলতে চেয়েছি উচ্চতর গণিতের সূত্রই বুঝি না, নামকরণ বুঝি কি হবে? স্যার তাকে হাতের ইশারায় বসতে বললেন। ঝামেলা তো এখানেই, সাবজেক্টের নামকরণে বুঝিস না, তাই সূত্রও বুঝিস না। আজকে তোদের উচ্চতর গণিতের নামকরণের ব্যাপারে বলবো। মুহূর্তেই সকলে ঝিমিয়ে গেল। তারা জানে স্যার এখন থেমে থেমে কতগুলো লেকচার দেবেন, যা তাদের জোরপূর্বক হজম করতে হবে। স্যার বোর্ডে লিখে লিখে ব্যাখ্যা করতে শুরু করলেন। উচ্চতর গণিত বলতে বোঝায় সাধারণ বা প্রাথমিক গণিতের যে জটিল ও গভীর স্তরের গণিত, অর্থাৎ উচ্চতর শব্দটি এখানে বিশেষণের ভূমিকায় গণিত নামক বিশেষ্যকে বিশেষায়িত করেছে। স্যার গণিতের নামকরণ বোঝাতে বোঝাতে যেন ব্যাকরণে চলে যাচ্ছেন। কয়েকজন পণ্ডিত স্টুডেন্ট ছাড়া বাকিরা ফুসুর ফাসুর করে নিজেদের মতো গল্পগুজব করতে লাগলো। স্যার যে একটা না কত লেকচার দেবেন তা সবাই জানে। এক পর্যায়ে স্যার একটু চুপ হলেন। হয়তো তিনি নিজেও বুঝলেন গাণিতিক লাইনে এসে ব্যাকরণে ঢুকে পড়েছেন, তাই বোর্ডে লিখলেন 16-11। এরপর টেবিলে বাড়ি দিয়ে শব্দ তুলে প্রশ্ন করলেন, বলতো, 16 থেকে 11 বিয়োগ করলে কমে না বাড়ে? সবাই স্বতঃস্ফূর্তভাবে বলল, কমে। স্যার বললেন, সঠিক বলেছিস তোরা। আসলে বিয়োগ একটা স্বার্থপর চিহ্ন, যা শুধু কেটে নিতে জানে, নিজের চেয়ে বেশি বুঝতে পারে না। অত্যন্তই নিম্ন চিন্তার কাজের ফল। বলে তার লেকচার আবার শুরু। রাফি পেছন থেকে বিরক্তি কণ্ঠে বলল, লে, শালার লেকচার আবার শুরু। ভেবেছিলাম এবার হয়তো চুপচাপ গণিত করবে। ফারিন হামি দিতে দিতে বলল, এর তো এফএম রেডিও সারা রাত চার্জ হয়, আর সকাল সকাল কলেজে এসে চালু হয়। স্যার এদিক সেদিক হাঁটতে হাঁটতে কথা বলছেন। মেহেরিন হাসতে হাসতে ফিসফিস করে বলল, দেখ দেখ, স্যারের ভুঁড়িটা কেমন থলবল থলবল করে নড়ছে। তার কথায় বাকিরাও খেয়াল করে হেসে উঠল। কিন্তু তাহিয়া চিন্তায় বিভোর। কিছু একটা ভাবছে সে। তাকে ভাবনায় দেখে রাফি পেছন থেকে কলম দিয়ে কুতার মেরে বলল, কিরে, কি এত ভাবছিস? বল তো, আমাদের বল। তাহিয়া চিন্তিত কণ্ঠে উত্তর দিল, আরে ভাবছিলাম স্যারের এই ভুঁড়িতে কি কি আছে। গোপাল ভাঁড়ে না হয় বুদ্ধি ছিল, কিন্তু স্যারের এই তবলায় কি আছে? আরে ওখানে ফুড ডিপার্টমেন্ট আছে বুদ্ধু। তাদের কথা হাসাহাসি এসব চলছে লুকিয়ে লুকিয়ে। এর মাঝে স্যার আবার মানুষ নিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন। মানুষ বড়ই স্বার্থপর। মানুষকে 16 আনা দিয়ে করলে বিপরীতে তোমাকে 1 আনাও ফেরত দিবে না। তার কথার মাঝেই পেছন থেকে ফারিনরা উঠে বলল, স্যার, আমাদের 16 আনা স্বর্ণ দিয়ে দেখুন, আপনাকে 1 না 4 আনা ফেরত দিব, প্রমিস। তৎক্ষণাৎ সবাই চাপা হাসিতে মেতে উঠল। এতক্ষণ ধরে এক একটা গল্পে মশগুল থাকলেও স্যার তা পাত্তা দেয়নি। তবে স্যারের কথার মাঝে বাধা দেওয়ায় যেন তিনি তীব্র ক্ষিপ্ত হয়ে পড়লেন। রেগে চিল্লিয়ে বললেন, বেয়াদ্দবের দল, তোদের ক্লাস করাবো না, একটাও মনোযোগী নেই, বোধহয় আমার মূল্যবান বক্তব্য নষ্ট করছি। বলতে বলতেই তিনি ক্ষিপ্ত হয়ে চলে গেলেন। এদিকে বাকিরা যেন দীর্ঘশ্বাস ছাড়ল। ক্লাসে আবারও অস্থিরতার মাঝে স্বস্তির নিঃশ্বাস নেমে এলো। এভাবে হাসি ঠাট্টার মাঝে মাঝে একটি ঝিমিয়ে পড়া, সব মিলিয়ে শেষ হলো আজকের সব ক্লাস।
ছুটির পর গেট পেরিয়ে বের হতেই ফুচকার দোকানে চোখ আটকে গেল মেরিনের। টক মিষ্টি গন্ধে মনটা যেন নেচে উঠল। কিন্তু সামনে তালহা দাঁড়িয়ে, তাকে দাঁড় করিয়ে তো আর ফুচকা খেতে পারবে না, আবার ফুচকার কথা বললে ঝাড়ি মারবে। তাই একটু মন খারাপ করে গাড়িতে উঠে বসলো সে। তবুও চোখ বারবার ছুটে যাচ্ছে ফুচকার দোকানের দিকেই। তারা গাড়িতে উঠলেও তালহা তখনও ওঠেনি। দুজনে জানালার বাইরে তাকিয়ে আছে তালহার পানে। তালহা রোড পেরিয়ে সোজা ফুচকাওয়ালার দিকে যাচ্ছে। ফুচকাওয়ালার সাথে দু একটা কথা বলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর 2 প্লেট ফুচকা হাতে নিয়ে ফের গাড়ির দিকে এগিয়ে এলো। জানালা খুলে এগিয়ে দিতে দিতে বলল, ধর। তাহিয়া আর মেহরিন দুজনেই অবাক। তালহা তো স্ট্রিট ফুড একদমই পছন্দ করে না, তাহলে আজ নিজ থেকে হঠাৎ এমন কি হলো? তবে অবাক হওয়ারও সময় নেই, ফুচকা তো পাওয়া গেছে। দুজনেই খুশিতে খেতে শুরু করলো। তালহা তখনও বাইরে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেহরিন খেতে খেতে হঠাৎ কি মনে করে এক হাতে একটা ফুচকা তুলে এগিয়ে দেয় তালহার দিকে। নিন, আপনিও খান। তালহা তখন ফেসবুকে স্ক্রল করছিল। মেহরিনের ডাকে চোখ তুলে পাশে তাকায়। তখনই নজরে এলো তার ফর্সা হাতটা। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকে, হয়তো কিছু একটা ভাবছে। মেহরিন আবার ডাকতেই ধ্যানভঙ্গ হয় তার। কোনো কথা না বলেই এগিয়ে গিয়ে মুখে নিয়ে নেয় ফুচকাটা। তাতেই তালহার ঠোঁট ছুঁয়ে যায় মেহরিনের আঙ্গুলে। মুহূর্তেই মেহরিনের শরীরে হালকা কেঁপে ওঠে। চোখ বন্ধ হয়ে আসে তার, এক অজানা আবেশে। পাশ থেকে দাহিয়া বিস্ময়ে সবটা দেখে যাচ্ছে। মেহরিন নিজেও যেন বিশ্বাস করতে পারছে না তালহা তার হাতে খেয়েছে। ভেবেছিল বকবে বা না করবে, কিন্তু সে এত শান্তভাবে খেয়ে নিল। এই কোন তালহা? প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে মেহরিনের মনে। খাওয়া শেষ হতেই তালহা বিল মিটিয়ে এসে গাড়িতে উঠে নীরবে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যে তাদের বাড়ি পৌঁছে দিয়ে অফিসের পথে রওনা হয় সে। 7 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের উপরের 4 তলা তাদের অফিসের অন্তর্ভুক্ত। বাকি অংশ ভাড়া দেওয়া হয়েছে হোটেল এবং রেস্টুরেন্টের জন্য। তালহা দাঁড়িয়ে আছে 6 তলায় অবস্থিত নিজের কেবিনে। অফিসের বাইরে পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। কাঁচের ওপার থেকে সে ব্যস্ত ঢাকা শহরের ছায়া আলোয় মোড়া মানচিত্র দেখতে। হঠাৎ দরজা দিয়ে হুড়মুড়িয়ে কয়েকজন ঢুকে পড়ল তার কক্ষে। তালহা একই ভঙ্গিতে দাঁড়িয়েই কাচের প্রতিফলনে দেখতে পাচ্ছিল কে কে আসছে। তুর্য, সামি আর রিশাদ তিনজনেই তার পেছনে এসে ভাও করে উঠল। কিন্তু তালহার মুখে কোনো ভাবান্তর না দেখে তুর্য হতাশ গলায় বলল, শালা, তোর হৃদয়টা কি দিয়ে বানানো রে? ভয়ও পাস না তুই? তালহা পেছন করে হালকা হেসে ওর পাশে এসে বসে বলল, গ্লাসে তোদের আগেই দেখে ফেলেছি, ভয় পাবো কিভাবে? সামি পাশের চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। তোর চারিদিকে এত চোখ থাকে কেমনে? দেখে তো মনে হলো কারো চিন্তায় ডুবে আছিস। রিশাদ হেসে বলল, আরে ওর বউয়ের চিন্তাতেই তো ডুবে আছে। বেচারা গভীর জলে ফেসে গেছে, শুধু স্বীকার করতে পারছে না। তুর্য বলল, সে কি রে, এখনো কিছু ঠিক হয়নি তোদের মাঝে? তালহা শান্ত স্বরে উত্তর দিল, ঠিক হওয়ার মতো কিছুই নেই আমাদের, আমি তাকে মানি না। সামি কপাল কুঁচকে বলল, কি আজে বাজে বলছিস? এখনো মনের কথা বলিসনি? তুর্য অবাক হয়ে বলল, তুই কি বাচ্চা? আমরা স্পষ্ট তুর্যকে তার জন্য মায়া দেখি। মেহরিনের প্রসঙ্গ উঠলেই তোর সুর বদলে যায়, তারপরে তুই বুঝছিস না? তালহা এবার বেশ বিরক্ত স্বরে বলে উঠল, শ্যাট আপ। কিসের মনের কথা? হ্যাঁ, কিসের? কোনো মনের কথা নেই। মেহরিন আর আমার বয়সের ফারাক অনেক। আমি তাকে স্ত্রী হিসেবে মানি না। শি ইজ নাথিং ফর মি, জাস্ট মাই রেসপন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ড? রেগে ফুঁসে কথাগুলো বলতেই তিনজন চুপ করে তার দিকে তাকিয়ে রইল। হয়তোবা বোঝার চেষ্টা করছে তার ভেতরে কি চলছে। রিশাদ ধীরে প্রশ্ন করল, কিছু হয়েছে নাকি? তালহা কপালে 2 আঙ্গুল স্ট্রাইট করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছিলাম না ওর বয়সটাই আবেগের বয়স। আমি জানতাম এই আবেগের সময়ের সঙ্গে বদলে যাবে, তাই হয়েছে। কথাটা শুনতেই সবাই অবাক হয়ে তাকায়। সামি ফিসফিস করে বলল, মানে কি, মেহরিন অন্য কাউকে? তালহা চোখ বন্ধ করে নেয়, চোয়াল শক্ত করে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে ঘর নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। রিশাদ আস্তে করে বলল, হয়তো তুই ভুল বুঝেছিস। তালহা তাকে থামিয়ে দিয়ে বলল, তাহসানকে চিঠি লিখেছে ও, সেদিন সেজেছিল তার জন্যই। আমি ভেবেছিলাম আমার। বাকিটুকু আর শেষ করতে পারল না, বুক ভার হয়ে এলো। জোরে নিঃশ্বাস নিয়ে চুপ হয়ে গেল। রিশাদ তখন অবিশ্বাস্য কণ্ঠে বলল, মেহরিন এমনটা করতে পারে না, আমি স্পষ্ট দেখেছি, তার চোখে তোর জন্য ভালোবাসা ছিল। তালহা তাচ্ছিল্যের সুরে বলল, ওসব আবেগ, আমারই ভুল, নিজের স্টেটমেন্ট থেকে নড়চড় হওয়া। তুর্য রেগে বলল, বোকা, নিজের বউয়ের প্রতি অনুভূতি জন্মানো কোনো ভুল নয়। আর কিসের স্টেটমেন্ট? ওই বালের স্টেটমেন্টের কোনো দাম আছে? বিয়ে করার পর নাকি বলে বউ হিসেবে মানে না। এসব বাদ দিয়ে বরং এখন তোর উচিত নিজের অধিকার দেখানো। মেরিন কিন্তু পরকীয়া কর। বাকিটুকু বলার আগেই তালহার চোখ মুখ কঠিন হয়ে উঠল। মুহূর্তেই রেগে উঠল সে। ধপ করে তুর্যের কলার ধরে ফেলল। আর একটাও বাজে কথা বলবি তো জানে মেরে ফেলবো। পাশ থেকে রিশাদ তাকে বাজিয়ে দেখতে বলল, তাতে তোর কি?
মেহরিনকে নিয়ে যা ইচ্ছে তাই বলবে ও। তুই তো তাকে নিজের কেউ মনে করিস না, তাকে ভালোবাসা তো দূর। তালহা এবার কলার ছেড়ে দিল, নিজেকে শান্ত করে চুপচাপ বসে রইল। রিশাদ এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে ধীরে বলল, যদি মেহরিন সত্যিই এমন কিছু করে থাকে তাহলে আমি বলবো এখানে মেহরিনের কোনো দোষ নেই। তুই ওকে আজ অব্দি তেমন পাত্তা দিসনি। আর এই বয়সের মেয়েরা একটু বেশি আবেগপ্রবণ হয়। যারা একটু মনোযোগ দেয় তাদের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। তাই বলছি, সময় থাকতে নিজেকে ঠিক করে নে তালহা। নিজেরটা নিজে বুঝে নে। সে ভুল করলে তাকে বুঝিয়ে ফিরিয়ে আন। রিশাদের কথায় তালহা কোনো উত্তরই দিল না। এরপর চার বন্ধু হিসাব বাদ দিয়ে নিজেদের মতো করে গল্পে সময় কাটিয়ে দেয়। সন্ধ্যা 7টার দিকে তালহা বাড়ি ফিরে এলো। তার হাতে ছোট্ট একটা প্যাকেট, তবে সেটা আড়াল করে রেখেছে। ঘরে ঢোকার আগে সে একবার তাহিয়ার রুমে উকি দিল। মেহরিনকে দেখে তাকে রুমে আসতে বলল, তারপর নিজে রুমে চলে গেল। মেহরিন তাহিয়া তখন পরের টেবিলে বসে গল্প করছিল। তালহার ডাকে চমকে উঠল মেহরিন। তালহা নিজে থেকে তাকে ডাকছে, বিষয়টা তার কাছে কি বেশ ভয়ঙ্করই লাগলো, আবার ভালোও লাগলো। একটু তো কথা বলা যাবে। তাই সাহস সঞ্চয় করে তার রুমের উদ্দেশ্যে গেল। রুমে ঢুকতেই সে অবাক। তালহা দরজার পাশেই দাঁড়িয়ে আছে, যেন তার জন্যই অপেক্ষা করছিল। তবে মনে মনে নিজেকে বোঝালো, হ্যাঁ না, আমি তো এমন কেউ নই যে ও আমার জন্য অপেক্ষা করবে। হয়তো এমনি দাঁড়িয়েছিল। তালহা তাকে দেখেই হাতে থাকা ছোট প্যাকেটটা এগিয়ে দিল। মেহরিন প্যাকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, এটা কি? খুলে দেখো। কথা মতো প্যাকেট খুলতেই ভেতরে পেল একটা চুড়ির বক্স। তা খুলতেই একজোড়া চিকন সোনার বালা। অবাক হয়ে দেখে বলল, এগুলো কার? তালহা কোনো কথা না বলে মেহরিনের হাত থেকে বালাগুলো নিয়ে তার দুই হাতে পরিয়ে দিল। তারপর শান্ত কণ্ঠে বলল, এগুলো সবসময় পড়ে থাকবে। কেউ জিজ্ঞেস করলে বলবে তোমার মায়ের স্মৃতি ছিল আমার কাছে। এখন নিজের কাছে রাখতে ইচ্ছে করছে তাই রেখেছ। বুঝেছ আমি কি বলেছি? মেহরিন চোখ বড় করে তাকিয়ে আছে। তালহা তাকে মিথ্যে বলতে বলেছে? অবিশ্বাস্য। এদিকে তাকে কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করিয়ে রেখে তালহা তোয়ালে হাতে ওয়াশরুমে চলে যায়। মেহরিন নিজের হাতে থাকা বালার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজের রুমে ফিরে যায়। তাহিয়া তাকে দেখতেই জিজ্ঞেস করলো। মেহরিন আমতা আমতা করে তালহার বলা কথাই বলল। তাহিয়া হেসে বলল, তবে যাই বলিস, তোকে বেশ বিবাহিত বিবাহিত লাগছে। পর্ব 21। তাহিয়ার কথায় মেহরিনের মনে হঠাৎ অন্য এক ভাবনা খেলে গেল। সে তাড়াতাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সেলোয়ার কামিজের সাথে মাথার বড় ওড়নাটা পুড়ে শরীর ঢেকে আছে। হাতে ঝুলছে একজোড়া বালা, যেন সত্যি সত্যি নতুন বউ লাগছে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। মনে মনে বিড়বিড় করে বলল, আমি তো বউই, মিস্টার তালহা শিকদারের একমাত্র বউ। এই কথাটুকু উচ্চারণ করতেই গাল জুড়ে ছড়িয়ে গেল লাল আভা। মুখের রং সাদা থেকে ধীরে ধীরে লালচে হয়ে উঠল। চোখে ঝিলিক দিচ্ছে আনন্দের আলোরা। তালহা তাকে এই নিয়ে তিনবার উপহার দিয়েছে। মনে হচ্ছে খুশিরা যেন দল বেঁধে বুকের ভেতর নাচছে। খুশিতে মেহরিনেরও ইচ্ছে করলো নাচতে। ভাবনা যেই কাজ সেই, দৌড়ে গিয়ে তাহিয়ারকে টেনে এনে দুজনে একসাথে কাপল ডান্সে মেতে উঠল। তাহিয়া তো তার বাচ্চা মতো হেসে খুন। তার ভাইয়ের ছোট বড় প্রতিটি প্রয়াসেই যে মেয়েটি ভীষণ খুশি হয়ে যায়। মেহরিন ঠিক তার নামের মতোই সুন্দর, কোমল আর ভীষণ মন খোলা। আজ অব্দি কাউকে নিয়ে তাকে ঈর্ষা করতেও দেখেনি সে। উল্টো কেউ কটু কথা বললে তা সে হেসে উড়িয়ে দেয়, যেমনটা করেছিল ঋতুর কথায়ও। মাঝে মাঝে তাহিয়ার খুব খারাপ লাগে। মেহরিনের তো কেউ নেই, সে একা। এইসব ভেবে কিন্তু পরক্ষণেই ভাবে, না, আমরা তো আছি। ভাবনার মাঝে হঠাৎ নাচ থামিয়ে মেহরিনকে শক্ত করে জড়িয়ে ধরল তাহিয়া। মনে মনে দোয়া করল, আল্লাহ, এই মেয়েটাকে তুমি দুনিয়ার সব সুখ এনে দিও। তার জীবনে যা আসুক তা যেন তার কল্যাণেই আসে। আমার ভাইও যেন তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় ওর মধ্যেই। তাদের মিলিয়ে দিও আল্লাহ। এরই মধ্যে তালহা ঢুকে পড়ল ঘরে। তাকে দেখে দুজনেই দ্রুত পড়ার টেবিলে গিয়ে বসে যায়। পড়া শেষ করতে করতে রাত 10টা বেজেছে। তারপর উঠে একটু হাত মুখ ধুয়ে নিচে নামে রাতের খাবার খেতে। টেবিলে সবাই উপস্থিত। তারাও বসতেই বাড়ির গিন্নিরা পাতে পাতে খাবার তুলে দিতে লাগলেন। তিতলি বেগম মেহরিনের প্লেটে ভাত বেড়ে দিতে গিয়ে হঠাৎ তার হাতের দিকে চোখ পড়ল। কপাল কুঁচকে প্রশ্ন করলেন, কি রে মা, তোর হাতের ওই বালাচোরা কার? আগে তো দেখিনি। এক মুহূর্তে সবার দৃষ্টি চলে গেল মেহরিনের হাতের দিকে। হঠাৎ এত চোখ নিজের দিকে টের পেয়ে থতমত খেয়ে গেল সে। কি বলবেই বুঝে উঠতে পারল না। তার এমন অভ্যাস, নার্ভাস হলেই উল্টাপাল্টা কথা বলে ফেলে। এখন যদি কিছু ভুল বলে ফেলে, তালহা যে সঙ্গে সঙ্গে ধমক দেবে সেটা নিশ্চিত জানে সে। তাই চুপ করে রইল। পাশ থেকে তানিয়া বেগমে এগিয়ে এসে বললেন, হ্যাঁ রে, দেখে তো মনে হচ্ছে সোনার। ডিজাইনটা বেশ সুন্দর। কার রে এটা? মেহরিন আর চোখে তালহার দিকে তাকালো। তালহা নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল সে। থমথমে কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঋতু বলে উঠল, নিজেদের গয়নার বক্স চেক করে দেখো।
কার না কারটা জানি চুরি করেছে। এইসব ছোট লোকদের এসবই কাজ। বড় বাড়িতে থাকে, খায়, আবার চুরিও করে। মেয়ের কথা শুনতেই তানিয়া বেগম থমকে উঠলেন। ঋতু, বাজে কথা বন্ধ করো। এদিকে ঋতুর কথা শুনে মেহরিনের বুকটা ধক করে উঠল। অবিশ্বাস্য চোখে তাকালো ঋতুর দিকে। এতদিন ধরে এই বাড়িতে রয়েছে, কখনো কারো অনুমতি ছাড়া একটা ফুলও ছোঁয়নি। সেই তাকেই আজ চোর বলে দিচ্ছে এত সহজেই। তারা তো তার স্বভাব জানে, তাহলে এই অপবাদ দেয় কিভাবে? ঋতুও তার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে তালহার কপালের রগ নীল হয়ে ফুলে উঠেছে। রক্তটা গলায় গর্জে উঠে বলল, শাট আপ ঋতু। 2 দিন পর তুই বিয়ের পিঁড়িতে বসবি, আর এখনো শিখিসনি কার সাথে কিভাবে কথা বলতে হয়? এই শিক্ষা দিয়েছি আমরা? শ্বশুরবাড়ি গিয়ে তো আমাদের মান সম্মান খোয়াবি দেখছি। কথা শুনে ঋতু মাথা নিচু করে ফিসফিস করে বলল, শ্বশুরবাড়ি তো আর এমন গরিব লোকজন থাকবে না। সঙ্গে সঙ্গে বিল্লাল সাহেবও গর্জে উঠলেন, ঋতু, ভুলে যেও না, সবার আগে আমরা মানুষ। ধনী গরিবের পার্থক্য করতে শেখায়নি তোমাকে কখনো। আমি জীবনে একটা রিক্সাওয়ালাকে অসম্মান করে কথা বলিনি। সেই বাপের মেয়ে হয়ে তুমি এমনভাবে কথা বলছো? ছি! বিলাল সাহেবের ধমকে ঋতুর মুখ একদম চুপসে গেল। বাকিরাও তাকে বকাবকি করছে। তার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সেই রাগ, সেই অপমান গিয়ে যেন পড়ল মেহরিনের উপর। তার জন্যই আজ সবাই ঋতুকে ধমক দিচ্ছে। ভাবতেই সে ক্ষিপ্ত হয়ে উঠল মেহরিনের উপর। তবুও নিজেকে সামলে নিল। ভাবল, পরে দেখা যাবে। কাটকাট গলায় বলল, সরি মেহরিন, আমার এভাবে বলা উচিত হয়নি। তার কথাতে মেরিন হালকা হেসে উঠল। সেই হাসিতে কি ছিল, তাচ্ছিল্য নাকি অন্য কিছু, কেউ বুঝে উঠতে পারল না। পাশাপাশি তাহিয়া তার হাত চেপে ধরে চোখের ইশারায় সান্ত্বনা দিচ্ছে। বাকিরাও বলতে লাগলো, কিছু মনে করো না মা, মানুষ বলতেই ভুল। মেরিন মাথা নেড়ে সায় দিয়ে ঋতুর দিকে তাকিয়ে নরম গলায় বলল, আপু, গরিব হতে পারি কিন্তু চোর না। আপনাদের মতো মহান মানুষজন আমার মতো এতিমকে আশ্রয় দিয়েছেন, বিনা স্বার্থে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ভালো রাখছেন। এজন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। যদি বলেন আপনাদের পা ধরে বসে থাকতে, তাও রাজি। কিন্তু আপনাদের খেয়ে, আপনাদের পড়ে, আপনাদেরই পিছে ছুরি মারব, এমন মানুষ আমি নই। তার কথায় সবাই অসহায় চোখে তাকায় তার দিকে। সকলে অপরাধ বোধে ভুগছেন। তিতলি বেগম মেহরিনকে বুকে জড়িয়ে ধরে বললেন, কে বলল তুই এতিম? আমরা কি মরে গেছি নাকি? আমরা আছি তো মা। ঋতুর কথায় কিছু মনে করিস না, ও একটু অবুঝ, কিন্তু মন থেকে ভালো। মেরিন হেসে বলল, কি যে বলো আন্টি, ঋতু আপুর কথা আমি কিছুই মনে করিনি। আপু তো আমার বড় বোনের মতোই, এক কথা বলতেই পারেন। কথার মাঝে তালহার গম্ভীর কণ্ঠে সবার কথা থেমে গেল। বালাজোড়া মেহরিনের মায়ের শেষ স্মৃতি এতদিন আমার কাছেই ছিল, এখনও নিজের কাছে রাখতে চাই, তাই পড়ে আছি। এখন কারো মনে আর কোনো প্রশ্ন আছে, কোনো সন্দেহ? তার কথায় সকলেই মাথা নেড়ে বুঝায় না। তারপর সবাই খাওয়া দাওয়ায় মন দেয়। এক পর্যায়ে বড়দের থেকে জানতে পারে এই শুক্রবার ঋতুকে ছেলেপক্ষ দেখতে আসবে। বাড়িতে বিয়ে শুনতে পেয়ে তাহিয়া খুশিতে নেচে ওঠে, সাথে মেহেদিও। বাড়ির প্রথম বিয়ে বলে কথা, সকলেই খুশি। ঋতুর দিকে তাকাতেই এবার তার মুখেও কিছুটা লজ্জার দেখা মিলে। তবে তিতলি বেগমের মুখে তেমন একটা খুশির ছাপ দেখা গেল না। তা দেখে বিল্লাল সাহেব তার উদ্দেশ্যে বললেন, আপা, তোমাকে দেখে তো খুশি লাগছে না। তোমার কি এই বিয়েতে মত নেই? বলো, তাহলে ওদের আসতে না করে দেব। তার কথায় তিতলি বেগম তালহার দিকে চেয়ে আফসোসের সুরে বললেন, চেয়েছিলাম আমাকে ছেলেটার বিয়ে দিয়ে তারপর মেয়েগুলোকে দেব। তবে আমার ছেলে তো বিয়ের কথা শুনলেই এড়িয়ে যায়। বিলাল সাহেব আর চোখে তালহার দিকে তাকালেন। এদিকে মেহরিনের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তালহার বিয়ে মানে সে তালহাকে হারিয়ে ফেলবে? কথাটি ভাবতেই গলায় খাবার আটকে গেল। চিবানোর শক্তিও যেন পাচ্ছে না। নির্লিপ্ত চোখে দ্রুত তাকালো তালহার দিকে। তবে তালহা নিজের মতো খেয়ে যাচ্ছে, যেন এসব বিষয়ে তার কোনো আগ্রহই নেই। তার এমন হেয়ালিপনা দেখে তিতলি বেগম রেগে উঠলেন। এবার যাই হোক, আমি আর মানব না। ঋতুর বিয়ের পরপরই তালহার বিয়ে দেব, এবং আমার পাত্রীও পছন্দ করা আছে, শেষ কথা। এতক্ষণ যতটা না খারাপ লাগছিল, তিতলি বেগমের শেষ কথায় যেন তা আরও বেড়ে গেল। মেরিনের হাতে থাকা ভাতও পড়ে গেল প্লেটে। হঠাৎ বুকের ভেতর কেমন শূন্য শূন্য লাগতে লাগলো, যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। তালহার জন্য পাত্রী পছন্দ, মানে তার সাথেই তালহার বিয়ে হবে। কথাটি মনে আসতেই দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাহসান পাশ থেকে বলে উঠল, আরে ফুফু, লাগাও বিয়ে, তবে এমনি দৌড়ে এসে বিয়ে বসবে। তার কথায় বাকিরাও সায় দিচ্ছে। সকলে হাসাহাসি করছে, শুধু মেরিন বাদে। তার চোখে হঠাৎ জ্বালা শুরু হয়েছে। পানি চোখের কোণে চিকচিক করে উঠছে। মনে হচ্ছে এই বুঝি পড়ল। তালহা নিস্তব্ধ চোখে মেহরিনকেই দেখছে, যেন কিছু বোঝার চেষ্টা চালাচ্ছে। মেয়েটির চোখের পানির রেখা দেখে তার মনে প্রশ্ন জাগলো, বিয়ের কথায় কাচ্ছে না তো মেয়েটা? মেহরিন দ্রুত উঠে দাঁড়ালো। চোখে বাম হাত দিয়ে নিজের চোখের পানি আড়াল করতে চাইল সে। ভাঙা গলায় কোনো মতে বলল, আমার চোখে তরকারির ঝোল পড়েছে, একটু ধুয়ে আসি।
বলেই আর কারোর উত্তরের আশা না রেখে ছুটে গেল রান্নাঘরে। বেসিনের সামনে দাঁড়িয়ে 2 হাতে মুখে পানির ঝাপটা দিতে শুরু করলো। বেসিনে হেলান দিয়ে দাঁড়াতে এখন যেন শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। চোখ বেয়ে অঝরে পানি ঝরছে, থামার নামই নেই। বারবার পানির ঝাপটা চোখে মুখে মারছে। কান্নার ফলে নাকও টানতে শুরু হয়েছে। জামা ওড়না ভিজে টিজে একাকার। এদিকে সকলের কথার মাঝে তালহা খাবার শেষ করে উঠে দাঁড়ালো। শান্ত তবে সতর্ক কণ্ঠে বলল, আমার বিয়ের সময় হলে আমি নিজেই বলবো। তার আগে যেন কেউ এসব বিষয়ে আমার অমতে আগ না বাড়ায়। উঠে এসে চলে গেল রান্নাঘরের দিকে। পেছনে ফেলে গেল পরিবারের আফসোস। সকলে হাই হুতাশ করছে, এই ছেলে বিয়ের জন্য কখন রাজি হবে এই ভেবে। মেহরিন একের পর এক টানা পানির ঝাপটা দিতে দিতে ক্লান্ত হয়ে দাঁড়ালো। পানির টেপ বন্ধ করে পেছনে ফিরতে ধাক্কা লাগলো কারো বুকের সঙ্গে। সঙ্গে সঙ্গে চমকে উঠল। মাথা কিছুটা পিছিয়ে চোখ তুলে তাকালো। দেখতে পায় তালহাকে শান্ত চোখে চেয়ে আছে তার দিকেই। মেহরিন চোখ পিটপিট করতে করতে তাকে পরখ করে। তালহার পরনের টি শার্ট বুকের দিকে ভিজে একাকার। মনে হচ্ছে কেউ যেন পানির ঝাপটা দিয়ে ওইটুকু ভিজিয়ে রেখেছে। তালহা মেহরিনকে পূর্ণ চোখে তাকিয়ে দেখে চলেছে। মেয়েটির চোখ লাল, কেঁদেছে স্পষ্ট। কান্নার ফলে নাকের ডগাও টকটকে লাল হয়ে আছে। তবে কান্না করেছে কেন? বিয়ের কথা শুনে নাকি সত্যি ঝোল পড়েছে? তালহা বুঝতে চায় আসল কারণ। সেখানে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে দাঁড়ালো তালহা। নিচু কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, পানি দিয়ে নিজে গোসল করলে, সাথে আমাকেও ভিজিয়ে দিলে? মেরিন অপরাধী কণ্ঠে বলল, সরি, আপনি যে আমার পিছনে ছিলেন খেয়াল করিনি। তালহা এবার কিঞ্চিত নিচু হয়ে মেরিনের চোখে চোখ রেখে প্রশ্ন করল, কাঁদছিলে কেন? এতক্ষণ মেহরিনের চোখে চোখ রেখে কথা বললেও এবার চোখ জোড়া চড়িয়ে নেয় এদিক সেদিক তাকানো তার চোরা চাহনি। আমতামতো করে বলল, আমার চোখে ঝোল পড়েছিল। তালহা আর কিছু বলার আগেই কারো পায়ের শব্দ চুপ করে সরে দাঁড়ালো। সাথে সাথে মেহরিনও দ্রুত পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। তালহাও হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। আজ বৃহস্পতিবার। কলেজ কর্তৃপক্ষ আগের রাতেই নোটিশে জানিয়ে দিয়েছে আজ কোনো অজ্ঞাত কারণে কলেজ বন্ধ। এতে সকলেই খুশি। আজ তারা বাড়ির সবার সঙ্গে সময় কাটাতে পারবে। সকাল 8টায় সকলেই খাবার টেবিলে নাস্তা করছে। তালহারা নাস্তা শেষ করে অফিসে চলে গেছে। এখন শুধু বাড়িতে মহিলারা। তারা আস্তে আস্তে গল্প গুজব করছে আর নাস্তা উপভোগ করছে। কারণ আজ কারো কোনো তাড়া নেই। আগামীকাল ঋতুকে দেখতে আসবে ছেলেপক্ষ, তাই সকলে আজ পার্লারে যাবে স্কিন কেয়ার করার জন্য। এই বিষয় নিয়ে আলোচনা চলছে। যদিও বড়রা যেতে চায়নি, তবে জোরাজুরিতে তারাও যেতে রাজি। একদিন তো নিজেদের সময় দেয়াই যায়, বুড়ো হয়েছে তো কি হয়েছে এই ভেবে। মেহরিন চুপচাপ তাদের কথাবার্তা শুনছে। সে কখনো পার্লারে যায়নি, তবে মোটামুটি ধারণা আছে। তাদের গ্রামের এক মেয়ে শহরে তার খালার বাসায় থাকতে গিয়ে পার্লারে কাজ করত। তখন থেকে গল্প সে শুনেছে। খাওয়া শেষ হতে মেহরিন আর তাহিয়া ছাদে চলে যায়। সকালটা ছিল একদম শান্ত আর উজ্জ্বল। হালকা রোদটা ঠিক যেন শরতের শেষ দিকের কোমল উষ্ণতা নিয়ে ছাদ জুড়ে ছড়িয়ে আছে। দূরে কোথাও থেকে পাখির ডাক ভেসে আসছে। মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে লাগছে। মেহরিন দোলনার দিকে এগিয়ে গিয়ে পা তুলে আরাম করে বসে পড়ল। রোদে তার চুলের আগাগুলো চিকচিক করছে, চোখে প্রশান্তি। তাহিয়া এদিক সেদিক ছোটাছুটি করছে। একটু পরপর পাশের বাসার ছাদে উকিঝুঁকি দিচ্ছে। গালে হাত দিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আফসোসের সুরে বলল, আজ তো ভালোই রোদ উঠেছে, আচারকে শুকাতে দিবে না ওরা? হঠাৎ কেউ বলে উঠল, চুরি করে খেতে দারুণ লাগে বুঝি? তাহিয়া আনমনে উত্তর দিল, ভীষণ টেস্টি লাগে। কিন্তু পর মুহূর্তেই টনক নড়ে। কথাটা বলল কে? পেছনে ফিরে মেহরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেহরিন, মাত্রই কি তুই প্রশ্ন করলি? মেহরিন কিছুটা দূরে থাকায় শুনতে পায়নি কিসের প্রশ্ন, তবে তাহিয়ার প্রশ্নে মাথা নেড়ে না বলে। তাদেরকে দেখে চিন্তায় পড়ে গেল, সে ভুল শুনেছে নাকি কেউ সত্যি বলেছে। ভাবনার মাঝেই কেউ আবার বলে উঠল, তুমি ঠিকই শুনেছ লিলিপুট। আবারও চমকে উঠল তাহিয়া। পাশের ছাদের সব দিকে চোখ ঘুরালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। ভয়ে ঢোক গিলে বলল, ফারিস ভাই, আপনি কি ছাদেই আছেন? আপনাকে দেখতে পাচ্ছি না। ফারিস হেসে উত্তর দিল, কি, আচার খেতে খেতে চোখও খেয়ে ফেলেছ নাকি? আমি তো ছাদেই আছি, দেখছো না লিলিপুট? তাহিয়া দুকদম পিছিয়ে গেল। চোখ কচলে ফের তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। ভীতুস্বরে বলল, সত্যি বলছি, আপনাকে দেখতে পাচ্ছি না। ফারিস শব্দ করে হেসে বলল, আরে যাক, আমার জাতু এতদিনে কাজ করলো। এই কথাটা শুনে তাহিয়ার মনে কৌতূহল জাগলো। জাদু? আপনি কি জাদু করে ভ্যানিশ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দিন ধরে জাদু শিখছিলাম, আজ দেখছি কাজও করলো। তাহিয়া সত্যি বিশ্বাস করে বসলো। এগিয়ে গিয়ে বলল, আপনি আবার মানুষ হতে পারবেন? আমি কি এখন অমানুষ? না, বলতে চাচ্ছি, আপনাকে কি আবার দেখা যাবে? অবশ্যই। এদিকে তাহিয়াকে একা একা কথা বলতে দেখে মেরিন আশেপাশে তাকালো। কেউ নেই। মেয়েটা কি বলছে বুঝছেও না, তাই উঠে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার পাশে। কিরে, কার সঙ্গে কথা বলছিস? মেরিনকে দেখে তাহিয়া উৎফুল্ল হয়ে বলল,
জানিস ফারিস ভাইয়া ম্যাজিক করে ভ্যানিশ হয়েছে, আমাকেও শিখাবেন এই জাদু? তাহিয়ার আবল তাবল কথায় মেরিন কপাল কুঁচকে বলল, মাথা খারাপ হয়েছে নাকি তোর? তাহিয়া বিশ্বাস করাতে টেনে নিজের পাশে এনে দাঁড় করালো। আরে না, সত্যি। ফারিস ভাই শুনতে পাচ্ছেন? মেরিনের সামনে কথা বলে দেখান না। ফারিস বলল, হাই ছোট বন্ধু, কেমন আছো? কথাটুকু শুনে মেহরিন কিছুটা ভয় পেয়ে উঠল। দ্রুত আশেপাশে চোখ বলল, কিন্তু কেউ নেই। তাকে ভয় পেতে দেখে তাহিয়া হেসে বলল, দেখলি তো? আচ্ছা ভাইয়া, এবার আপনি ঠিক হন তো। তোমাদের সামনে আসবো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি পেছনে ফিরো। কেন? আপনার সামনে আসতে পারবেন না? আরে তুমি তো জাদু শিখবে, যে শিখে তার সামনে জাদু করা যায় না। সহজ সরল তাহিয়া তার কথা মতো পেছনে ঘুরে দাঁড়ালো। তবে মেহরিনের মনে হচ্ছিল কোনো ঘাপলা আছে। যা ভেবেছে তাই হলো। ফারিস রেলিংয়ের নিচ থেকে উঠে দাঁড়ালো। তা দেখে মেহরিন ফিক করে হেসে দিল। ফারিস ইশারায় চুপ থাকতে বলল। চোখ টিপ দিয়ে তাহিয়াকে বলল, এবার তাকাও। তাহিয়া সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায়। তাকে দেখে অবাক হয়ে বলল, ওয়াও, আপনি সত্যি সত্যি জাদু পারেন। ফারিস হালকা রেগে বলল, তো এতক্ষণ কি আমি মিথ্যা বললাম? যাও, শিখাবো না। তাহিয়া সঙ্গে সঙ্গে চুপ হয়ে মুখ ইনোসেন্ট করে বলল, না না প্লিজ শিখান, আমার অনেক দিনের শখ জাদু শিখব। ফারিস ভাব নিয়ে বলল, ওকে, যেহেতু এত করে রিকোয়েস্ট করছো শিখাবো। আমি কিছু মন্ত্র বলবো, সাথে সাথে উচ্চারণ করবে, কেমন? তাহিয়া খুশি হয়ে মাথা নাড়িয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। মেহরিন নীরব দর্শক হয়ে মজা দিচ্ছে। ফারিস বলতে লাগলো, চু মন্তর চু, কালীকুত্তার পটি চু। তাহিয়া নাক কুচকে বলল, ইয়াক, এটা কেমন কেমন না? জাদুতে কি এসব মন্ত্র থাকে? ফারিস পকেটে হাত গুজে বলল, শিখতে চাইলে বলো, না চাইলে নাই। কিন্তু তাহিয়া তো শিখতে চাই, তাই আর না ভেবে সঙ্গে সঙ্গে বলল। ফারিস মোবাইল বের করে বলল, তুমি 3বার এই মন্ত্র পড়ে নিজের উপর ফু দেবে, আমি ভিডিও করে দেখাবো তুমি যে ভ্যানিশ হয়েছো। তাহিয়া সম্মতি জানিয়ে 3বার উদ্ভট মন্ত্রটি পড়ল ও নিজের গায়ে ফু দিল। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আমাকে কি এখন দেখা যাচ্ছে? ফারিস অবাক কণ্ঠে বলল, ও মা, তাহিয়া, কোথায় তুমি? প্রথমবারেই পেরেছ? আমার তো অনেক সময় লেগেছিল। কথাগুলো বলেই মেরিনকে ফের চোখ টিপ দিল। তা দেখে মেরিন হেসে বলল, আরে তাহিয়া, তোকে তো দেখা যাচ্ছে না। দুজনের কথায় তাহিয়া খুশিতে উড়োধরা নাচতে লাগলো। ইয়ে, আমি জাদু শিখে গেছি। এখন থেকে ভ্যানিশ হয়ে পরীক্ষার আগের রাতে স্যারের বাসায় গিয়ে সব প্রশ্ন জেনে নিব। স্যার টেরও পাবে না। ইয়ে, ভ্যানিশ হয়ে যা ইচ্ছা তাই করতে পারবে ভেবে তার তো খুশির সীমা নাই। তবে তার এসব বাচ্চা মেচে সবাই দেখছে তা তো বেচারে জানে না। এবার সে ফারিসকে বলল, দেখি ভাইয়া দেখি, আপনার মোবাইল আমাকে দেখা যায় কিনা। ফারিস ভিডিও অফ করে মোবাইল পকেটে রাখলো। আরে দেখা যায় না, আগে বাড়ির লোকদের ভয় দেখিয়ে আসো, যাও যাও। তাইয়া নাচতে নাচতে নিচে নেমে গেল। মেহরিন খিলখিলিয়ে হাসছে, সাথে ফারিসও। ভাইয়া, আপনি কিন্তু আমার বান্ধবীটাকে সহজ সরল পেয়ে বোকা বানালেন। ফারিস মাথা চুলকে হাসলো। মেহরিন প্রশ্ন করলো, আপনি নিচে কি করছিলেন? আরে পুশ আপ করছিলাম। তাই আর গলা শুনে মজা করলাম। এখন দেখি সে সত্যিই বিশ্বাস করে ফেলেছে। যাও, দেখো নিচে আবার কি কাণ্ড করে। বলেই হাসতে হাসতে চলে গেল সে। এদিকে তাহিয়া নিচে নামতে সোফায় মা চাচাদের দেখতে পেল। সিঁড়ি বেয়ে পা টিপে টিপে নামলো। এই ভেবে কেউই তাকে দেখছে না। একে একে সবার সামনে গিয়ে ভূতের মতো ভয় দেখালো। অন্যদিকে তাহিয়ার হঠাৎ এমন ভাবভঙ্গি, এমন কাণ্ডে সবাই কপাল কুঁচকে তাকালো। তিতলি বেগম ধমক দিয়ে বললেন, তোকে কি ভূতে ধরেছে? মায়ের ধমকে সোজা হয়ে গেল তানিয়া। মনে হলো তাকে দেখে ফেলেছে। তারা কি সত্যি সত্যি তাকে দেখছে? কিন্তু কিভাবে সে প্রশ্ন করলো, আমাকে কি দেখতে পাচ্ছ তোমরা? তো দেখতে পাবো না কেন? আমাদের বয়স হলেও চোখ এখনো ক্লিয়ার। কানা ভেবেছিস নাকি? মায়ের কথায় তাহিয়ার মুখ বাংলার পাঁচের মতো হয়ে এলো। বুঝে গেল তার সাথে তারা মজা নিয়েছে। খুব রাগ লাগলো ফারিসের উপর। রাগে দুঃখে ধুপধা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠল। উপরে উঠতে মেরিনের মুখোমুখি হলো। তাহিয়ার চেহারার অবস্থা দেখে মেরিন হেসে ফেলল। ফারিস ভাইয়া তোকে এত সহজে বোকা বানিয়ে চলে গেল। কি বুদ্ধু রে তুই তাহু। মেহরিনের হাসি দেখে তাহিয়ার কাটা খায় নুনের ছিটা লাগলো। বুঝে তেতে উঠে বলল, আর তুইও তো ওই বজ্জাতের সাথে তাল মিলিয়েছিস। আর কথা বলবি না, তোর সাথে আরই যা। অভিমান করে রুমে চলে আসে তাহিয়া। মেহরিনও তার পিছু পিছু যায়। ঢং ঢং করে বান্ধবীর রাগ ভাঙাতে চেষ্টা করে। এভাবেই তাদের রেশারেশি হাসি ঠাট্টায় কেটে যায় দুপুর। বিকেল বাজে 4টা। সকলেই রেডি হচ্ছে পার্লারে যাবে বলে। মেহরিন যেতে চায়নি, দাদির সাথে থাকবে বলে থেকে যায়। সে জানে পার্লারে গেলে কত খরচ হবে, কিছু না কিছু করাবেই তাকে। তখন অযথা টাকা যাবে তার পিছে, এই ভেবে সে যেতে নারাজ। সবাই অনেক জোর করলেও যায়নি, তাই বাধ্য হয়ে তাকে বাসায় রেখেই সবাই বেরিয়ে যায়। বাসায় এখন মোট 3জন, দাদি, মেহরিন আর কাজের খালা। 3জনেরই ঘরে বসে গল্প আর আড্ডায় সময় কাটাচ্ছে।
মেরিনের সময় ভালোই যাচ্ছে তাদের সাথে। তার মধ্যেই কলিং বেলের শব্দে মেরিন যায় দরজা খুলতে। দরজা খুলতেই তালহাকে দেখতে পায়। এত তাড়াতাড়ি চলে এসেছে দেখে প্রশ্ন করল, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? তালহা কোট খুলতে খুলতে ভেতরে এসে সোফায় বসে বলল, এমনি, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে? মেহরিন দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা পানি এনে দেয়। তালহা পানি খেতে খেতেই মেহরিন ফ্রিজ জিজ্ঞেস করল, খাবার গরম করে দিব? খাবেন এখন? তালহা নিঃশব্দে এক পলক তাকিয়ে বলল, না, তার দরকার নেই, অফিসে লাঞ্চ করেছি। তুমি বরং দ্রুত রেডি হও। কেন? প্রশ্ন শুনতে ভালো লাগে না, ফার্স্ট রেডি হও। বলেই ঘড়ির দিকে তাকিয়ে যোগ করলো, 5 মিনিট টাইম দিলাম। ধমকের ন্যায় গলায় কথা শুনে মেহরিন দ্রুত রুমে চলে যায়। বলা যায় না, আবার ধমক দিয়ে না বসে। তিতলি বেগমের দেওয়া সাদা রঙের নর্মাল গাউনটা পরে নেয়। চুল ছেড়ে মুখে হালকা ক্রিম মাখে, ঠোঁটে গোলাপি লিপস্টিক লাগিয়ে মাথায় ওড়নাটা দিয়ে নিচে নামে। মেহরিনকে নামতে দেখে তালহা কিছুক্ষণ পরখ করে নেয়, তারপর দাদিকে বলে তাকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি চলছে নিজস্ব গতিতে। ভেতরের দুজনই চুপ। মেহরিন জানে না কোথায় যাচ্ছে। কৌতূহলী মন নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট পর গাড়ি এসে থামে এক বিশাল বিল্ডিংয়ের সামনে। গাড়ি পার্ক করে তালহা মেহরিনকে নিয়ে ভেতরে ঢোকে। দেখে মনে হয় কোনো হোটেল হবে। লিফটে উঠে 3 তলায় প্রেস করে। 3 তলায় পৌঁছাতেই আবারও এগোতে লাগে। তার পিছু নিল মেহরিনও। কিছুটা সামনে যেতেই চোখে পড়ে নাম লেখা, গার্লস বিউটি পার্লার। তাহলে কি পার্লারে নিয়ে এসেছে তাকে? এই ভেবে ভেবে ভেতরে ঢুকতেই দেখে তাহিয়ারা সবাই এখানেই। কেউ ফেসিয়াল করছে, কেউ পেডিকিউর ম্যানিকিউর। তাহিয়া মেহরিনকে দেখে চিৎকার করে উঠল, আরে মেহরিন, এই যে আমি! তার ডাকে বাকিরাও তাকিয়ে দেখে বিস্মিত দৃষ্টিতে। সে তো আসতে চায়নি, আবার তালহার সাথে এসেছে যে? এই প্রশ্ন সকলের চোখে। তাদের প্রশ্ন বুঝে তালহা বলল, আমি জোর করে নিয়ে এসেছি। অনেকদিন আগে একবার বলেছিল নাক ফুটাবে, সময় হয়নি। আজ যেহেতু তোমরা এসেছো, ভাবলাম তোমাদের সাথেই করিয়ে দেব। বলেই তালহা তাকালো মেহরিনের দিকে। মেহরিন অবাক চোখে হাঁ করে তাকিয়ে থাকে। কি সুন্দর মিথ্যা বলে লোকটা! আমি তো কোনোদিন বলিনি নাক ফুটাবো। উল্টো এসবে তার ভয় লাগে। দাদি কতই না চেষ্টা করেছে করাতে, সে রাজি হয়নি। ভীত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এই, আপনি মিথ্যা বলছেন কেন? আমি করাবো না। তালহা চোখ গরম করতেই সে চুপসে গেল। তিতলে বেগম এক কর্মী মেয়েকে ডেকে বললে মেয়েটি কাছে এসে মেরিনকে চেয়ারে বসতে বলে। ভয়ে ভয়ে সে এগিয়ে গিয়ে বসল। পাশে তালহা দাঁড়িয়ে। বাকিরা ব্যস্ত নিজেদের নিয়ে। মেয়েটি কলম দিয়ে মেহরিনের নাকে জায়গা মতো মার্ক করে, তারপর বন্দুকের মতো একটা যন্ত্র হাতে নেয়। তা দেখেই মেহরিন নড়ে চড়ে ওঠে। সে যে ভয়ে কাঁপছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। তানিয়া বেগম দূর থেকে বললেন, তালহা, মেয়েটার হাত ধর, ভয় পাচ্ছে তো। আমি এখন আসতে পারছি না, পায়ে ক্রিম লাগানো। চাচি বলার সাথে সাথেই তিতলি বেগমও বললেন, হ্যাঁ, হাতটা ধর বাপ, ভয় পাবে নয়তো। তাদের কথা শুনে তালহা হাত বাড়িয়ে দিলে মেহরিন ভয়ে তা চেপে ধরে। মেয়েটি নরম গলায় বুঝিয়ে বলছে, ভয় পেও না, কিছুই হবে না, পিঁপড়ার কামড়ের মতো লাগবে শুধু। এই কথাগুলো বলতে বলতেই হঠাৎ ওই যন্ত্রে চাপ দেয়। এক মুহূর্তেই কিছু একটা ঢুকে যায় তার নাকে। সঙ্গে সঙ্গে মেয়েটি একটা নাকফুল পরিয়ে দেয়। মেহরিন হালকা ব্যথায় কেঁপে ওঠে। তালহার হাত আরও জোরে চেপে ধরে। তালহা নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে আছে। মেয়েটি মেশিনটি সরিয়ে রেখে নাকফুলের নিচের অংশ লাগাতে গেলে তালহা থামিয়ে দেয়। পকেট থেকে ছোট্ট একটা সোনার নাকফুল বের করে নিয়ে বলে, চেঞ্জ করুন, এটা পরিয়ে দিন। মেয়েটি আমতা আমতা করে বলে, স্যার, এখন খুলে আবার লাগালে ব্যথা পাবে তো। তালহা শক্ত গলায় বলল, ইমিটেশন পরলে ইনফেকশন হবে, ফার্স্ট এটা পরান। আর কিছু না বলে মেয়েটি আগেটা খুলে সোনার ছোট্ট স্টার ডিজাইনের নাকফুলটা পরিয়ে দেয়। মেহরিন দাঁত চেপে ব্যথা সহ্য করছে। নাকফুলটা লাগানোর সময় সে হালকা চিৎকারও দিয়ে ওঠে। তালহা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ওঠে, সুন্দর করে করতে পারেন না? ব্যথা পাচ্ছে কেন? তার ধমকে মেয়েটি চুপ মেরে যায়। থিতলে বেগম হেসে বলেন, আরে, নাক ফুরালেই এমন ব্যথা লাগেই। নাকফুল পরতে মেহরিন হেলান দিয়ে বসে পড়ে। মাথা ধরেছে, নাকটাও ব্যথা করছে। তালহা শান্ত চোখে তাকিয়ে তার দিকে। চিকন সরু নাকে নাকফুলটা যেন ভীষণ মানিয়েছে। ডায়মন্ড হলে হয়তো আরও ভালো লাগতো, মনে মনে কথাটি ভাবে না তালহা। কিন্তু তখন এমন ছোট সাইজের ডায়মন্ডের নাকফুল পায়নি। বড়গুলো আনলে আবার বয়স অনুযায়ী বেমানান লাগতো, তাই এটাই এনেছিল। নাক থেকে চোখ সরিয়ে পুরো শরীরটা একবার পরখ করলো সে। কিছু একটা ভেবে আনমনেই মুচকি এসে পকেট থেকে প্যারাসিটামল বের করে মেহরিনের হাতে দেয়। নাও, এটা খেয়ে নিও। তারপর মায়ের দিকে চেয়ে বলে, আম্মু, আমি অফিস যাচ্ছি, তোমরা সন্ধ্যার আগে বাড়ি চলে যাও কিন্তু। বলেই সে বেরিয়ে যায়। অন্যদিকে মেহরিন আয়নায় নিজেকে দেখে মুগ্ধ। নাকফুলটা তার মুখের কোমলতা আরেকটু বাড়িয়ে দিয়েছে যেন। বাকিরাও প্রশংসা করছে। এক মেয়ে তো প্রশ্ন করেই বসেছিল তালহার বউ কিনা। তিতলি বেগম হেসে না বলেন,
তাকে সোনার নাকফুল দিয়েছি বিষয়টা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি, কারণ তিতলি বেগমকে আগেই বলে রেখেছিল তালহা। সন্ধ্যার দিকে সকলে ফিরে আসে বাসায়। এখন তাদের কালকের জন্য সব আয়োজন শুরু। কি কি লাগবে লিস্ট করে করে পাঠাচ্ছে কর্তাদের কাছে। সকলেই কালকের দিন নিয়ে বেশ এক্সাইটেড, বিশেষ করে ঋতু। শুনলেন সাইদা মুনের লেখা প্রেম সন্ধিক্ষণ গল্প থেকে পর্ব 18, 19, 20, 21। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।